আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আদাব, নমস্কার। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। এবং আজকের ক্লাসটা প্রথমেই বলে রাখি, দেখতেই পাচ্ছি আমাদের বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবার জন্য প্রযোজ্য এবং এই কারণে প্রত্যেকের উপস্থিত থাকতে হবে। এবং তোমার বন্ধু যেই প্রস্তুতি নিক না কেন, বিএসসি ডিপ্লোমা যেটাই হোক না কেন, তোমার অবশ্যই তাকে ইনভাইট করতে হবে বা মেনশন করে জানাতে হবে যে ক্লাসটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে? সো আমরা শুরু করতে যাচ্ছি। এখনই। তো আমি একটু চাই যে আমার যত শিক্ষার্থী আছো দ্রুত একটু তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। এবং তোমরা কারা কারা আমাদের বি ব্রেইনার অ্যাপের নোটিফিকেশন পেয়ে এসেছো সেটাও একটু আমাকে দ্রুত জানাও। তাহলে আমি একটু ভরসা পাবো যে না, আমার শিক্ষার্থীরা প্রতিনিয়ত আমাদের কি করে, আমাদের বিব্রেইনার অ্যাপটাকে ব্যবহার করে। ঠিক আছে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ডেড থাকবে। ক্লাসটা তোমরা আমাদের বিব্রেইনার ইউটিউব চ্যানেল, বাংলাদেশের অন্যতম বৃহৎ নার্সিং সম্পর্কিত অথেন্টিক চ্যানেল বিব্রেইনার নার্সিং, সেখানে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মনে করি তোমরা অনেকেই ভালো আছো, আবার অনেকেই বেশ চিন্তিত আছো। যারা চিন্তিত আছো তাদের চিন্তার সমাধানও করা হবে আজকে। সুতরাং সুতরাং ধীরে সুস্থে আজকে ক্লাসটা আমরা শুরু করতে চাইবো। ঠিক আছে? ওকে। এই যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু বিব্রেইনার অ্যাপের নোটিফিকেশন থেকে এসেছে, এবং এ কারণেই আমি আসলে যে কোনো ক্লাসের প্রচারণায় খুব একটা বেশি বিশ্বাসী না, কারণ আমি জানি যে আমার প্রত্যেকটা শিক্ষার্থী বিব্রেইনার অ্যাপ ইনস্টল করে সেগুলো ব্যবহার করে। যখন ক্লাস শুরু হবে জাস্ট ক্লিক করবে, চলে আসবে, ক্লাস শেষ করে আবার বাসায় চলে যাবে। রাইট? ওকে, ঠিক আছে। ধন্যবাদ যারা যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি। এই যে লিজা কিন্তু একটা খুব ভালো কাজ করেছে, শেয়ার দান করে দিয়েছে। ঠিক আছে? ওকে। রেকর্ডিং ক্লাসে ছিলাম, বেশ ভালো। রেকর্ডিং যেহেতু অনেকেই আমাদের এখানে ফুল কোর্স বা অন্যান্য কোর্সে আছো, যে কারণে অনেকেই ক্লাস করতে করতেই এখানে যুক্ত হয়ে গিয়েছো, বেশ ভালো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। ঠিক আছে? ওকে, বেশি সময় বাড়াবো না, আমরা দ্রুতই চলে যাব আমাদের আজকের নার্সিং বিএসসি ডিপ্লোমা কমন এমসিকিউ সলভ ক্লাসে। এবং এই ক্লাসটার মূল বিশেষত্ব যদি আমি তোমাকে বলি, সেই বিশেষত্বটা আজকের ক্লাস হবে বলতে গেলে একটা প্রমাণ ভিত্তিক। অর্থাৎ আমরা যে তোমাদেরকে বিগত সময়ে, অর্থাৎ যারা আমাদের সাথে ফার্স্ট টাইমার কোর্সে ছিলা, সেকেন্ড টাইমার কোর্সে ছিলা, বা আমাদের অন্যান্য কোর্সে আছো এবং পরবর্তীতে আমাদের শিওর সাকসেস কোর্সে যুক্ত হবে, প্রত্যেকেই একটা চিন্তায় পড়ে যাবে যে ভাইয়া, আমি তো ডিপ্লোমায় পরীক্ষা দিব, কিংবা আমি বিএসসিতে পরীক্ষা দিব, আপনি আমাদের জন্য কেন দুইটাই পাঠিয়েছেন, বা আপনাদের প্রশ্ন ব্যাংকে দুইটা এত গুরুত্ব সহকারে ব্যাখ্যাকারে কেন দেয়া। এটার উত্তর তোমরা আজকে পাবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে একদম ধরে ধরে দেখাবো যে তুমি তুমি যদি বিএসসির প্রিপারেশন নাও, তোমাকে সব জানতে হবে। তুমি যদি ডিপ্লোমার প্রিপারেশন নাও, তোমার পরিধির বাইরে গিয়েও অনেক কিছু জানতে হবে। কেন জানতে হবে সেটাই আমরা আজকে আমাদের এই ক্লাসে দেখব। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি নীলাকাশও ভালো আছো। সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বি ব্রেইনার প্রেজেন্টস বায়োলজি এমসিকিউ সলভ বাই আমি তোমাদের সাবিত ভাইয়া, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে আমি একটু ঘোষণা দিয়ে রাখি, সেটা যে বিএসসি ডিপ্লোমা বা মিডওয়াইফারি উভয় ক্ষেত্রেই বর্তমান প্রশ্ন প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি আমূল পরিবর্তন ঘটছে, যেটা 2024-25 শিক্ষাবর্ষে আমরা একদম বলা যায় যে খুব গুরুত্ব সহকারেই দেখেছি। যে কারণে এখন শুধুমাত্র প্রশ্ন ব্যাংক পড়ে বা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করেই যে আমার পরীক্ষায় চান্স পাওয়া সম্ভব, এটা একেবারেই সম্ভব না। কারণ এখন থেকে তোমাকে অনেক স্মার্ট ওয়েতে অ্যানালাইসিস করে সামনে আগাতে হয়। অর্থাৎ বিগত বছরে কি প্রশ্ন এসেছে সেই প্রশ্ন তার অবশ্যই রিপিট হবে না, বাট সেই ধারা বা সেই প্যাটার্নটা তোমাকে ধরতে হবে। এবং এ কারণেই তোমরা কিন্তু আমাদের সাথে যতক্ষণ যুক্ত আছো, এই প্যাটার্নটা আমরাই তোমাদেরকে শিখিয়ে দিব, শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? এবং আজকের ক্লাসটি সবার জন্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবার আগে একটু তোমাদেরকে ছোট্ট আরেকটা ঘোষণা দিয়ে রাখি, সেটা তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো কিংবা নাই, প্রত্যেকের জন্যই আগামী 27 ডিসেম্বর কিন্তু আমাদের নার্সিং অনুরূপ। নার্সিং অনুরূপ মানে কি? তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় যেই মানবন্টন আছে, ডিপ্লোমাদের জন্য ডিপ্লোমা, আবার বিএসসিদের জন্য বিএসসি, অর্থাৎ ঠিক সেইমভাবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, আবার বিএসসিদের জন্য পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ঠিক সেইমভাবে তোমার কি নার্সিং অনুরূপ ভর্তি পরীক্ষা হবে। এবং এখানে সবাই পরীক্ষা দিতে পারবে। তার মধ্যে যারা
খুব ভালো করবে অর্থাৎ টপ 10-এ থাকবে তারা প্রশ্ন ব্যাংক এবং ওএমআর বুক ফ্রি পাবে, এবং 11তম থেকে 20তমরা পাবে হোম মডেল টেস্ট এবং ওএমআর বুক। ঠিক আছে, সো এটা খুব ভালো একটা অপরচুনিটি তোমার জন্য। সুতরাং তোমরা হচ্ছে দ্রুত আমাদের সাথে এই 27 ডিসেম্বরের পরীক্ষাটা দাও এবং আশা করি তোমার জন্য বেশ ভালো থাকবে। তবে আমাদের সাথে যারা ইতিমধ্যে যুক্ত আছো তারা যদি কেউ হচ্ছে এখানে তোমার টপ 5-এর মধ্যে থাকো, তারা হচ্ছে বেশ আকর্ষণীয় একটা রিচার্জ পাবে। ঠিক আছে, সুতরাং এখানে পাবে কি পাবে না এর অপেক্ষা না করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, রিচার্জ তো তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আচ্ছা এখন সবার প্রথমে আমরা আমাদের ক্লাসের যে মূল আকর্ষণ যেই জিনিসটা ছিল সেটা তোমাকে দেখাই। এটা তোমাকে বাংলাদেশের অন্য কেউ দেখাবে কিনা আমি জানি না, বাট আমার মনে হয় আমার এই নিজস্ব চেষ্টা তোমার জন্য অনেক বেশি সহায়তা করবে। ঠিক আছে, আচ্ছা সবার প্রথমে দেখো এই অংশে আছে বিএসসি, এই অংশে আছে বিএসসি, এই অংশে আছে হচ্ছে ডিপ্লোমা। এখন বিগত বছরগুলোতে না, শুধুমাত্র 24-25 সেশনে আমাদের একই টপিকের আওতায় কি কি প্রশ্ন এসেছিল সেটা তুমি দেখো। ধরো আমাদের বিএসসির জন্য যেটা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, ডিপ্লোমাদের জন্য সেই একই টপিক কিন্তু অল্প আমাদের জীবনপাঠ জীববিজ্ঞানের বিকাশ। আবার আমাদের বিএসসিদের জন্য যেটা পরিপাক ও শোষণ, আমাদের ডিপ্লোমাদের জন্য সেই টপিকটা হচ্ছে খাদ্য পুষ্টি ও পরিপাক। তার মানে দেখতে পাচ্ছ যে বিগত বছরে আমাদের এখানে কি আছে, বিগত বছরে আমাদের এখানে 24-25 সেশন থেকে আসছে একটা প্রশ্ন, আবার খাদ্য পুষ্টি পরিপাক থেকেও কিন্তু হচ্ছে ডিপ্লোমাতে এসেছে 4টা প্রশ্ন। তার মানে এটা কিন্তু কমন একটা জায়গা, রাইট? ঠিক কিনা বলো, এটা কি, এটা একটা কমন জায়গা। তার মানে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তুমি এখান থেকে অ্যানালাইসিস থেকেই বুঝতে পারছো। আবার বিএসসির জন্য যেটা রক্ত সংবহনতন্ত্র, ডিপ্লোমার জন্য সেটা জীবে পরিবহন, জীবে পরিবহন থেকে কিন্তু গত বছর প্রশ্ন এসেছে। আবার শ্বসন শ্বাসক্রিয়া যেটা আমাদের বিএসসির জন্য, ডিপ্লোমার জন্য সেটা গ্যাসীয় বিনিময়। ঠিক সেমভাবে আমাদের যদি চলন অঙ্গচালনার ক্ষেত্রে আসো, আমাদের 24-25-এ হচ্ছে একটা প্রশ্ন এসেছে, বাট ডিপ্লোমায় আসেনি। কিন্তু বিগত বছরে যেহেতু চলন অঙ্গচালনা থেকে বিএসসিতে প্রশ্ন এসেছে, আমাদের 25-26 সেশনে কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। এবং সেটা কিভাবে আমি একটু পরেই দেখাচ্ছি। ঠিক আছে, শাহিন ভাইয়া যদিও পরীক্ষা দিতে পারবে না, কিন্তু হচ্ছে তাকে যদি হচ্ছে আমাদের 1000-এর বেশি শিক্ষার্থী এটাই অংশগ্রহণ করে, তাহলে শাহিন ভাইয়ের জন্য আমি হচ্ছে একটা বিশেষ পুরস্কার রাখবো। ঠিক আছে, তোমাদেরকে বলে রাখলাম। ওকে, তার মানে তোমরা বেশি বেশি পরীক্ষা দিয়ে, বেশি জোন পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে কি করবা, শাহিন ভাইকে পুরস্কারটা জিততে সহায়তা করবা। আচ্ছা, সমন্বয় নিয়ন্ত্রণ থেকে বিগত বছরে বিএসসিতে একটা প্রশ্ন এসেছে, বাট ডিপ্লোমার ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসেনি। তার মানে কি এবছর এখান থেকে আসার সম্ভাবনা অধিক। আচ্ছা, এরপরে দেখো পরবর্তীতে মানব জীবনের ধারাবাহিকতা থেকে আসেনি, বাট ডিপ্লোমার জন্য টপিকটা কি তোমাকে দেখিয়ে রাখলাম। মানব দেহের প্রতিরক্ষা 2টা প্রশ্ন এসেছে, রোগ প্রতিরোধ থেকে একটা প্রশ্ন এসেছে, রাইট? তাহলে আমাদের এই মানব দেহের প্রতিরক্ষা এটা কিন্তু আমাদের জন্য একটা বলা যায় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার দেখো বিএসসির জন্য যেটা কোষ ও এর গঠন টপিক, আমাদের ডিপ্লোমার জন্য সেটা জীবকোষ ও টিস্যু, 2 অংশ থেকেই প্রশ্ন এসেছে। তার মানে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আবার আমাদের অণুজীব, যেটা বিএসসির জন্য অণুজীব, আমাদের ডিপ্লোমাদের জন্য সেটা অণুজীব বিদ্যা, একটা প্রশ্ন এসেছে। তার মানে এই যে টপিকগুলো তুমি দেখলে, যে টপিকগুলো বিগত বছরে অসংখ্যবার এসেছে, সেই অসংখ্যবার বাদ দাও, তুমি শুধুমাত্র গত বছরেই এই যে একটা পোর্শন, এই পোর্শনে হচ্ছে বিএসসির জন্য, ওই পোর্শনে ডিপ্লোমা, এবং এইখান থেকে তুমি আইডেন্টিফাই করতে পারলে যে তোমার এই অংশে তোমার আসলে কিভাবে কতটা গুরুত্ব সহকারে পড়তে হবে। তোমাকে যখন আমি পড়াবো পরিপাক শোষণ থেকে বেশি পড়াবো, তোমাকে যখন আমি পড়াবো মানবদেহের প্রতিরক্ষা থেকে বেশি পড়াবো, কোষের গঠন থেকে বেশি পড়াবো, অনুজীব থেকে বেশি পড়াবো, রাইট? কেন? কারণ হচ্ছে অ্যানালাইসিস বলে এই অংশ থেকে বেশি প্রশ্ন এসেছে এবং এবছর আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমার প্রথম অ্যানালাইসিস, প্রাথমিক অ্যানালাইসিস। এখন কথা হচ্ছে ভাইয়া অ্যানালাইসিস ধুয়ে কি আমি পানি খাবো? অবশ্যই আমি পানি খাইতে পারবো না। আমাকে এখানে কি করতে হবে? আমার এখানে কাজ করতে হবে। ঠিক আছে, সো কাজটা আসলে কি? কাজটা হচ্ছে এখন শুরু হবে আমাদের মূল কথা। তার আগে একটা শপথ করব। এই মুহূর্তে আমাদের 557 জন যুক্ত আছে, 556 জনের জন্য এই শপথটা, সেটা হচ্ছে যে আগামী যতদিন পর্যন্ত না, ঠিক আছে সবাই আমার সাথে বলো যে আগামী যতদিন পর্যন্ত না এই 2টা জায়গায়, একটা হচ্ছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের bnmc.gov.bd এই ওয়েবসাইট এবং বিব্রেইনার নার্সিংয়ের 108,000 মানে হচ্ছে 1,08,700, ঠিক আছে, মানুষের এই 2টা অংশে যতক্ষণ পর্যন্ত না জানানো হচ্ছে যে নার্সিংয়ের সার্কুলার পাবলিশ হয়েছে কিংবা নার্সিং এর ভর্তি পরীক্ষা এত তারিখে, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে কোনো চিন্তা করব না। ঠিক আছে, সবাই বলো করবা কিনা বলো যে এই 2টা জায়গায় যতক্ষণ পর্যন্ত না সার্কুলার প্রকাশিত হবে আমি না চিন্তা করব, না প্রশ্ন করব, না এটা নিয়ে ভাববো। ঠিক আছে, ক্লিয়ার?
ওয়ালাইকুম আসসালাম। এখন অনেকে যুক্ত হচ্ছে, তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না এই দুইটা জায়গায় প্রকাশিত হচ্ছে, এই দুইটা জায়গায় প্রকাশিত হচ্ছে, প্রথমত আমি চিন্তা করব না যে এই হ্যাঁ কবে পরীক্ষা হবে। দ্বিতীয়ত আমি হচ্ছে এটা নিয়ে ভাববো না। কেন? কারণ ভাবার জন্য হচ্ছে আমাদের ভাইয়ারা আছে। ঠিক আছে, ভাবা বাদ। এবং তৃতীয়ত হচ্ছে অন্য কারো কথা বিশ্বাস করব না, অন্য কোনো ভুইফোর যে কোনো কিছুর কথা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত না এই দুইটা জায়গা থেকে জানানো হচ্ছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, শপথটা আমরা সবাই নিয়ে ফেলেছি, তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। ওকে, প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, একদম প্রথম প্রশ্ন, যে এই প্রশ্নটা আমার বিএসসিতে এসেছে 2018-19 সেশনে, এবং এই প্রশ্নটা তোমরা যারা বিএসসির প্রস্তুতি নিচ্ছ তারা সবাই বুঝতে পারছো যে এই প্রশ্নটা এসেছে প্রাণীর বিভিন্নতা থেকে। কোত্থেকে? প্রাণীর বিভিন্নতা থেকে। ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে, অনেকগুলো চমক আছে, এবং এই চমকগুলাই তোমরা আমাদের এক্সাম ব্যাচ বলো কিংবা হচ্ছে আমাদের শিওর সাকসেস কোর্স বলো, অন্তত বায়োলজিতে তোমরা হচ্ছে এই অংশটা, তোমরা অনেকেই বায়োলজি পড়তে চাও না, সেই পড়বা না কেন, সেই পড়াটাকে আমি হচ্ছে তোমাদের সামনে একদম মানে বলা যায় যে তোমরা খাবা। ঠিক আছে, যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুধু বায়োলজি খাওয়া শুরু করবা। ঠিক আছে, ওকে, আগেই শপথ নিয়েছি, বেশ ভালো। তাহলে লোয়া লোয়া বা চোখ কৃমি, লোয়া লোয়া, এবং আমাদের অবশ্যই কিন্তু প্রত্যেকটার বৈজ্ঞানিক নাম এবং এটার বাংলা নাম যেটাই বলো না কেন দুইটাই মুখস্থ থাকতে হবে, ঠোঁটস্থ থাকতে হবে। তাহলে লোয়া লোয়া অবশ্যই বোঝা যাচ্ছে এটার অর্থ হচ্ছে চোখ কৃমি। এটা কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী? এই প্রশ্নটা এসেছে কত সালে? 2018-19 সেশনে। কত সালে এসেছে? 2018-19 সেশনে। দ্রুত উত্তর করে ফেলো, আমি দ্রুত উত্তর চাই তোমাদের থেকে, যে আমাদের চোখ কৃমি বা লোয়া লোয়া এই পর্বটি, সরি এই প্রাণীটি আমাদের আসলে কোন পর্বের আওতাভুক্ত? প্রোটোজোয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, নাকি হচ্ছে অ্যানেলিডা? ইতিমধ্যে অনেকেই কিন্তু হচ্ছে উত্তর করে দিয়েছে, এবং যারা হচ্ছে স্মার্ট তারা কিন্তু হচ্ছে এটা নিয়ে খুব একটা বেশি ভাবছে না, ঠিক না? যারা এটা নিয়ে বেশ স্মার্ট তারা হচ্ছে এটা নিয়ে বেশ ভাবছে না। এই যে দেখো, লক্ষ্য করো, যখন তোমাকে বলা হয়েছে লোয়া লোয়া এবং এটার মানে যখন তুমি জানো চোখ কৃমি, ঠিক আছে, যখন তুমি এটার মানে জানো চোখ কৃমি, সাথে সাথে তুমি বুঝে গিয়েছো যে আমার প্রোটোজোয়া কিংবা অ্যানিলিডা হবে না। কেন? প্রোটোজোয়া অ্যানিলিডা কোনো কৃমির আওতাভুক্ত না। তার মানে কি? এইদার আমার এটা প্লাটিহেলমেনথিস, হেলমেনথিস মানেই হচ্ছে কৃমি, এইদার এটা আমাদের হচ্ছে কি প্লাটিহেলমেনথিসের অর বা অথবা আমাদের নেমাথেলমেন্থিসের, অথবা কি নেমাথেলমেন্থিসের। এবং আমরা সবসময় জানি যে আমাদের বিভিন্ন আকৃতির বা বিভিন্ন স্থানের, যেমন যকৃৎ কৃমি, চোখ কৃমি, এরকম বিভিন্ন ধরনের যে কৃমিগুলো আছে সেগুলো কোথায় অবস্থান করে? কোন পর্বের? নেমাটোডা। তার মানে তুমি যখন একটা প্রশ্ন সলভ করছো, তুমি কি শুধুমাত্র এই বিগত বছর দেখে সলভ করতে পারছো? অবশ্যই না। তোমাকে তোমাকে কি করতে হচ্ছে? তোমাকে কিন্তু হচ্ছে প্রশ্নের অ্যানালাইসিস করতে হচ্ছে, এবং এই জিনিসটাই তোমাকে বিব্রেইনার শেখায়। শুধুমাত্র তুমি বিগত বছর অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে সেটা মুখস্থ করে ফেললাম, কোনো লাভ নাই। তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, এবং সেই অ্যানালাইসিসটাই তোমাকে দেখাচ্ছি যে পরীক্ষার হলে তুমি যখন যাবা তোমার কিন্তু অপশন কাট করতে হবে, প্রোটোজোয়া বাদ, অ্যানিলিডা বাদ। কেন? লোয়া লোয়া মানে হচ্ছে চোখ কৃমি, তাহলে থাকবে কার মধ্যে? এইদার হেলমেনথিস প্লাটির মধ্যে, অথবা হচ্ছে আমাদের নেমাটোডার মধ্যে। তাহলে নেমাটোডার মধ্যে যেহেতু এই ধরনের যকৃৎ কৃমি বা অন্যান্য কৃমিগুলো থাকে, তাহলে নেমাটোডা সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, অবশ্যই ডিপ্লোমাদের করতে হবে। এই যে এখন দেখো, তোমরা যারা ডিপ্লোমারা ভাবছো যে আয় হায় কোনো সমস্যা নাই, আমি হচ্ছে আমার বিএসসিদের জন্য যেহেতু বৈজ্ঞানিক নাম বলছে, ভাইয়া হয়তো আমার জন্য বলবে না, এটা তো আমার জন্য কোনো সমস্যা নেই। বাট দেখো, এটা আসছে 18-19 সেশনে, ঠিক এর আগের সেশনেই কিন্তু হচ্ছে ডিপ্লোমার জন্য প্রশ্নটা এসেছিল, মৌমাছির বৈজ্ঞানিক নাম কি? এখন তুমি কোথায় যাবা বলো? এখন তুমি কোথায় যাবা? তুমি যদি আমার এই জীবের পরিবেশ বা জীবন পাঠ অধ্যায়টা ভালো করে না পারো, তুমি কিন্তু এটার উত্তর করতে পারবা না। পারবা? পারবা না, ঠিক না? তার মানে তুমি যদি ডিপ্লোমা হও তোমাকে বৈজ্ঞানিক নাম জানতে হবে, তুমি যদি বিএসসির জন্য প্রিপারেশন নাও তোমাকে বৈজ্ঞানিক নাম জানতে হবে, এবং সেই জিনিসটা প্রমাণ সহকারে দেখালাম। ঠিক আছে, আমাদের সাথে আমার শালা যুক্ত আছে, তো শালা ও কমার্সে, তাও হচ্ছে কেন উত্তর করছে আমি জানি না। যাই হোক, আমার যেহেতু ক্লাস সবাই উত্তর করবা, এটাই স্বাভাবিক। করো করো, সবাই উত্তর করো। ঠিক আছে, তাহলে মৌমাছির বৈজ্ঞানিক নাম কি? অ্যাপিস ইন্ডিকা। ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো বিশেষ নাই, তবে আমরা হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স ম্যালেরিয়া জীবাণুর জন্য প্রযোজ্য, ল্যাবিও রোহিটা রুই মাছের জন্য প্রযোজ্য। ঠিক আছে, তার মানে বৈজ্ঞানিক নামগুলো আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো। এইটা হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক পরিপাক থেকে, এবং পরিপাকটা যখন আমি তোমাদের অ্যানালাইসিস করতে গেলাম তখন দেখলাম যে কোনো একটা ডিপ্লোমার শিক্ষার্থী যদি শুধু এসএসসির পরিপাক পড়ে যায়, তার জন্য মানে ওই পরিপাক অধ্যায়টা পুরো মাইনাস হয়ে যাবে, সে প্রায় 3 থেকে 4 মার্ক পুরো মানে মাইনাসে পড়ে যাবে। ঠিক আছে,
আইলেটস অফ ল্যাঙ্গারহান্স মানবদেহের কোন অঙ্গে থাকে? এটা বিএসসির জন্য যেমন প্রযোজ্য, ডিপ্লোমার জন্য সেম ভাবে প্রযোজ্য, কোনো মিস নাই। ঠিক আছে, সো এটার উত্তরটা কি? এই যে ইতিমধ্যে করে দিয়েছে সবাই, যে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স মানবদেহের কোন অঙ্গে থাকে? অগ্নাশয় থাকে। কেন? অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, এবং এই মিশ্র গ্রন্থি আমাদের কি বহিখরা এবং অন্তঃখরা উভয়ভাবে কাজ করে। সেই বহিখরা গ্রন্থির ক্ষেত্রেই আমরা পাই আমাদের আইলেটস অফ অন্তঃখরা গ্রন্থির ক্ষেত্রে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, যেই কোষ থেকে আমাদের ইনসুলিন, গ্লুকাগন এগুলো নিঃসৃত হয়, যাদের মাধ্যমে আমাদের দেহে গ্লুকোজের বিষয়গুলো নিয়ন্ত্রিত হয়। সহজ কথা। তার মানে তুমি যখন এই প্রশ্নটা সলভ করছো, এই প্রশ্নটা সলভ করা মানে কি 2021-22 সেশনের প্রশ্ন সলভ করা। এখন তোমার এই অগ্নাশয় রিলেটেড যদি আরও 4টা প্রশ্ন তৈরি করে দেয়, যে ইনসুলিন নিঃসৃত হয় কোন কোষ থেকে, অথবা ইনসুলিনের কাজ কি, কিংবা গ্লুকাগন নিঃসৃত হয় কোন কোষ থেকে, গ্লুকোনিওজেনেসিস কোন হরমোনের প্রভাবে হয়ে থাকে, সেই প্রশ্নটা দিলে তুমি কি তোমার প্রশ্নকর্তার সাথে রাগ করতে পারবা না। কেন? কারণ ইতিমধ্যে তোমাকে তো প্রশ্নকর্তা একটা হিন্ট দিয়ে দিয়েছে যে অগ্নাশয় থেকে প্রশ্ন হয় এবং সেই প্রশ্নটা তোমাকে পড়তে হবে, ঠিক না? তার মানে এই ধরনের ভুল করা যাবে না। বিগত বছরে যে প্রশ্ন এসেছে, যে উত্তর এসেছে, সেটার সাথে ধরে ধরে পরবর্তী টপিকগুলো তোমাকে পড়তেই হবে, এবং সেটা যদি তুমি নিজে না পারো, আমরা আছি। ঠিক আছে, ওকে, অগ্নাশয়, ভেরি গুড। আচ্ছা, এখন আসো, দেখো কোনটি লালা গ্রন্থি, বলো এটা কোথায় আসছে? ডিপ্লোমাতে 24-25 সেশনে। তার মানে যেই ব্যক্তি আমার এই 2021-22 সেশনে অ্যানালাইসিস করে এই অগ্নাশয় তো অবশ্যই কি একটা গ্রন্থি, এটা তো সবাই জানো যে অগ্নাশয় কি আমাদের একটা পরিপাক গ্রন্থি। এখন লালা গ্রন্থি কি পরিপাক গ্রন্থি না? এটাও কি? এটাও একটা পরিপাক গ্রন্থি। তার মানে তুমি যদি এই অ্যানালাইসিসটুকু করো, তোমার জন্য কি, তুমি যদি ডিপ্লোমা হও উত্তর করে আসতে পারতা। তুমি যদি বিএসসি হও, বিএসসি তো পারবেই, বাট ডিপ্লোমাও কি সেম অ্যানালাইসিসটাই করতে হবে, এবং সেটাই তোমাকে হচ্ছে আমরা করে দিয়েছি। তার মানে কি, দেখো এই জিনিসগুলো তুমি যখন নিজে করতে যাবা, দেখো তোমার কাছে মনে হবে যে ভাইয়া এত ক্রিটিক্যাল, আমাদের কাছে কিন্তু ক্রিটিক্যাল না। কেন? কারণ এগুলো নিয়ে আমরা কাজ করি। বাট তোমার কাছে ক্রিটিক্যাল এই অর্থে তুমি তো এগুলো খুব ভালো করে জানো না, বা তোমার এই অভিজ্ঞতাটা নাই, ঠিক না? সো এই কাজেই তোমার জন্য হচ্ছে এটা করতে হবে। তাহলে এটা তোমরা সবাই জানো যে আমাদের প্যারোটিড গ্রন্থি। আমরা জানি যে আমাদের টোটাল লালা গ্রন্থির সংখ্যা কত? টোটাল লালা গ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া, অথবা আমরা বলতে পারি 6টি। তার মধ্যে আমাদের প্যারোটিড, যেটা আমাদের কানের পার্শ্বে থাকে, তারপরে হচ্ছে আমাদের সাবম্যান্ডিবুলার, লিঙ্গুয়াল। ঠিক আছে, এখন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বিএসসির জন্য সাবম্যান্ডিবুলার আর ডিপ্লোমার জন্য সাবম্যাক্সিলারি, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এবং এই কারণেই তোমাদেরকে ডিপ্লোমা এবং বিএসসির কিছু কিছু জায়গায় আমরা হচ্ছে একটু স্ট্রিক্টলি বলি যে এই অংশটা আমরা যেটা বলতেছি সেইটা শুনবা, ঠিক আছে? তাহলে যখন আমি বলছি সাবম্যাক্সিলারি, সেটা ডিপ্লোমার জন্য প্রযোজ্য, যখন আমি বলছি সাবম্যান্ডিবুলার, সেটা বিএসসির জন্য প্রযোজ্য। এটা তো নিয়ে তোমরা জানো, এটা নিয়ে আমি আর এক্সট্রা কথা বলবো না, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্যারোটিড গ্রন্থি ডান। এখন আসো, এই যে বিএসসিতে 2019-20 সেশনে পরিপাক থেকেই প্রশ্ন এসছে শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয়। তুমি বিশ্বাস করবা কিনা জানি না যে সেম টাইপের প্রশ্ন তুমি ডিপ্লোমাতেও পাবা কিছুক্ষণ পরেই। তাহলে শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয়? আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি তারা এই অংশটাকে বা মানে পরিপাকের মূল পোর্শনটাকে চেঞ্জ করে বা পরিবর্তন করে অন্য কিছু পড়তে যায়, যে না পরিপাক পারি না, এটা অনেকগুলো টার্ম আমি পারবো না। কিন্তু এই একটা প্রশ্ন মিস মানে তুমি ঢাকা নার্সিং কলেজ থেকে মানে সরাসরি বাইরে চলে গেছো, তো এটা করা যাবে না, ঠিক আছে? তাহলে এটার উত্তর কি? শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয়? দ্রুত বলে দাও। শর্করা পরিপাক হয়ে, আমি তোমাদের সাহায্য করছি, আমাদের যে প্রোটিন আছে সেই প্রোটিন পরিপাক হয়ে কিসে পরিণত হয়? প্রোটিন পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। আমাদের স্নেহ গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়, ঠিক আছে? কিন্তু আমাদের শর্করা কিসে পরিণত হয়? দ্রুত বলে ফেলো, দ্রুত। দেখো তোমার বিগত বছরে কি প্রশ্ন এসেছে? শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয়? এবছর তোমার 3টা জিনিস পড়তে হবে। প্রথমত এই জিনিসটা পড়তে হবে। দ্বিতীয়ত তোমাকে এনজাইমের নামগুলো পড়তে হবে। কিসের নাম? এনজাইমের নাম। যেমন কি এনজাইম পড়তে পারো? যে শর্করা পরিপাককারী এনজাইম কোনগুলো, অথবা নিচের কোনটি শর্করা পরিপাককারী এনজাইম। তো এই প্রশ্নগুলো তুমি কোথায় পাবা? বিব্রেইনার তোমাকে দিচ্ছে, এক্সাম ব্যাচে দিচ্ছে, শিওর সাকসেস কোর্সে দিচ্ছে। সো এত প্রশ্ন সলভ করার পর তোমার কি মনে হয় না যে পরীক্ষার হলে গিয়ে তুমি জাস্ট দাগিয়ে আসবে, জাস্ট মাথাটা ঠান্ডা করে, ঠিক না? এই যে এটা বলার আগেই কিন্তু হচ্ছে উত্তর করে দিয়েছে গ্লুকোজ। আমি তোমাদের কমেন্ট দেখতেও পারতেছি না, এত বেশি জোরে যাচ্ছে। সো এটা হচ্ছে গ্লুকোজ, ওকে? আচ্ছা, এখন আর একটা জিনিস দেখাই। তুমি যখন গ্লুকোজটা পড়ছো, গ্লুকোজের সাথে মিল আছে কোনটা কোনটা? দেখো, মল্টোজের মিল আছে, ল্যাকটোজের মিল আছে, কিন্তু মিল নাই কার? গ্লাইকোজেনের মিল নাই। কেন? কারণ এই গ্লুকোজটাই তোমার আমাদের ইনসুলিন হরমোনের প্রভাবে যকৃতে গ্লাইকোজেনে রূপান্তরিত হয়, জমা থাকে আমাদের দেহের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। এখন এই কনসেপ্টটা তোমার কি মনে হয় যে আমি এই শুধুমাত্র একটা এমসিকিউতে বলতে পারবো? পারবো না। তোমার সেটা কি লাগবে? ক্লাস লাগবে। ক্লাসের মধ্যে আমি এই
গ্লুকোজ যে গ্লাইকোজেনে পরিণত হচ্ছে, গ্লাইকোজেনে পরিণত হওয়ার জন্য তার যে ইনসুলিন হরমোন লাগছে, এই গ্লাইকোজেন আবার ভেঙে গ্লুকোজে পরিণত হচ্ছে, গ্লুকাগন হরমোন লাগছে। এই প্রত্যেকটা কথা তোমাকে আমি সাজিয়ে কোথায় বলতে পারবো? শুধুমাত্র পরিপাক ওরিয়েন্টেড ক্লাসে। ঠিক আছে? তার মানে তোমার একাধারে যেমন প্রশ্ন অ্যানালাইসিস লাগছে, ঠিক সেমভাবে তোমার ক্লাসও লাগছে, যেখানে তোমার টিচার তোমাকে প্রত্যেকটা জিনিস বর্ণনা করে দিচ্ছে, যাতে পরীক্ষার হলে তুমি সেটা সুন্দর করে উত্তর করতে পারো। ঠিক আছে? ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ্লুকোজ। এখন দেখো ভাইয়া, দেখো এই যে তোমার এখানে প্রশ্ন ছিল কি 19-20 সেশনে শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয়? 22-23 সেশন ডিপ্লোমাতে কি আসছে? দেহ ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করতে কোন উপাদানটি দরকার? বলো এখন কি করবা? এখন তুমি কি করবা বলো? যে তুমি যদি এখন বলো যে না ভাইয়া ডিপ্লোমা তো আমি পড়ছি, আমার হচ্ছে অত কঠিন কিছু লাগবে না, আমি জাস্ট কোনো মতে পড়ে হয়ে যাবে, সমস্যা নেই, এটা করা যাবে না, করা যাবে না। এবং এটার প্রমাণ এইখানে দেখো। তার মানে তুমি যদি 19-20 সেশনটা খুব ভালো করে দেখে আসতা, 22-23 সেশন অনেক ইজিলি পেরে যেত। যে শর্করা নিয়ে প্রশ্ন আসছে, তার মানে আমাকে স্নেহ নিয়ে পড়তে হবে, আমাকে আমিষ নিয়ে পড়তে হবে, ভিটামিন নিয়ে পড়তে হবে, খনিজ নিয়ে পড়তে হবে, পানি নিয়ে পড়তে হবে। ঠিক আছে? শাহিন খন্দকার ভাই ওটার উত্তর করতে পারছে, তার মানে ভাইয়ের মানে পটেনশিয়ালিটি দেখে আমরা বুঝতে পারছি যে ভাই কিন্তু হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করে পড়াশোনা করে। ঠিক কি না বলো? ঠিক আছে, রাইট। প্রোটিন বা আমিষ, ঠিক আছে, আমিষ। দেখো ভাই কিন্তু বাংলায় বলছে, বাংলার মানুষ বাংলায় বলে দিয়েছে, ইংরেজিতে কিন্তু বলে নাই যে প্রোটিন। ঠিক আছে, তার মানে এটা সঠিক উত্তর কি? আমিষ বা প্রোটিন। ভেরি গুড। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসো। পরবর্তী প্রশ্নটা আরও জোস। এই যে বিএসসিতে আসছে, ঠিক আছে, বিএসসিতে আসছে 2017-18 সেশনে, এবং এই প্রশ্নটা প্রচুর স্টুডেন্ট ভুল করে যে কোন অঙ্গ পিত্ত রস তৈরি করে। ঠিক আছে, আমি তোমাকে আজকে এইটা একদম সিঙ্গেল হ্যান্ডেডলি তোমাকে হচ্ছে সলভ করে দিব। প্রথমত হচ্ছে তৈরি করে, তৈরি করে কে আর জমা রাখে কে? ঠিক আছে, তৈরি করে কে আর জমা রাখে কে? ঠিক আছে, এইটা ভুল করার কোনো সুযোগ নাই, এটা বিএসসি ডিপ্লোমা উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য। বলো কোন অঙ্গ পিত্তরস তৈরি করে? কোন অঙ্গ পিত্তরস তৈরি করে? ঠিক আছে, এই যে দেখো এখন পর্যন্ত আমরা যে 3টা বা 4টা প্রশ্ন সলভ করেছি, প্রত্যেকটার মধ্যে একটা কমন জিনিস দেখছো, যে গ্রন্থি সম্পর্কিত আলোচনা। তার মানে গ্রন্থিটা কিন্তু 5000 স্টার। তোমার টপিকের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কি, যে তোমার গ্রন্থি থেকে যে প্রশ্নটা আসছে সেটা প্রত্যেকটা প্রশ্নের অপশনে ছিল কিংবা সঠিক উত্তরে ছিল। এই যে যকৃৎ বা হচ্ছে আমাদের লিভার। ওকে, তাহলে আমাদের তৈরি করে কে? তৈরি করে হচ্ছে যকৃৎ বা লিভার, এবং এটা জমা রাখে কে? এটা জমা রাখে হচ্ছে পিত্তথলি। সহজ বিষয়। ওকে, আচ্ছা এরপরে চলে আসো আমাদের ডিপ্লোমাতে কি চলে আসছে। এই যে দেখো, মানে তুমি জাস্ট মিলাও, ঠিক আছে, জিনিসটা মিলাই দেখো। এটা আসছে 17-18 সেশনে, এটা আসছে 16-17 সেশনে। তার মানে কেউ যদি ডিপ্লোমার প্রশ্নটা একটু চেক করতো যে আমার ইউরিয়া কোথায় তৈরি হয়, সেম উত্তর কিন্তু, ঠিক আছে, উত্তর কিন্তু সেম। এটা তোমাদের কাছে আমি উত্তর চাচ্ছি না, কিন্তু জাস্ট দেখাতে চাচ্ছি যে তোমার যখন কোন অঙ্গ পিত্তরস তৈরি করে, এটার উত্তরও যকৃৎ। আবার ঠিক এর আগের বছরই ডিপ্লোমাতে প্রশ্নটা আসছিল যে ইউরিয়া কোথায় তৈরি হয়। ঠিক আছে, ইউরিয়া কোথায় তৈরি হয়? এই যে যকৃতে। প্রশ্নের উত্তর কিন্তু একই, কিন্তু প্রশ্নের ধারা বা প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের ক্রম কিন্তু ভিন্ন। তুমি যদি সামান্য অ্যানালাইসিসটুকু করতা, তোমার জন্য উত্তরটা সহজ হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমাদের বিএসসিতে এটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের, ঠিক আছে, এবং রক্ত সংবহন তন্ত্রটা আমাদের বিএসসি ডিপ্লোমা উভয়ের জন্য মানে একটা বলা যায় যে রক্ত যেমন আমাদের জীবনী শক্তির মূল, ঠিক সেমভাবে আমাদের মূল পরীক্ষার জীবনী শক্তিও হচ্ছে আমাদের এই রক্ত সংবহনতন্ত্র। বলো কোন রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস নিয়ে অনেক কথা বলেছি। ফ্যাগ মানে হচ্ছে ভক্ষণ করা, সাইট মানে কোষ, সিস মানে প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু ভক্ষণ করা হয় সেটাই ফ্যাগোসাইটোসিস। এটা কোন মানে কোন রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে? বলো দ্রুত, দ্রুত উত্তর চাই। অনেকেই উত্তর করে দিয়েছে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। দেখো এখন কথা হচ্ছে তুমি যখন শ্বেত রক্তকণিকা বলছো, তুমি কিন্তু শুধু শ্বেত রক্তকণিকা পড়া মানে তোমার -1 হয়ে যাওয়া। কেন? কারণ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের শ্বেত রক্তকণিকার কিন্তু সম্পূর্ণ শ্বেত রক্তকণিকা করে না। আমাদের শ্বেত রক্তকণিকার 2টা প্রকারভেদ, গ্রানিউলোসাইট, অ্যাগ্রানিউলোসাইট। গ্রানিউলোসাইটের মধ্যে আমাদের নিউট্রোফিল, বেজোফিল এবং ইউসিনোফিল। অ্যাগ্রানিউলোসাইটের মধ্যে মনোসাইট এবং আমাদের লিম্ফোসাইট। সো এই যে 5জন ব্যক্তি আছে, এই 5জন ব্যক্তির মধ্যে মাত্র 2জন করে। কে কে? একজন হচ্ছে আমাদের মনোসাইট, আরেকজন হচ্ছে কি আমাদের নিউট্রোফিল। তার মানে তুমি এখন যদি পরীক্ষার হলে তোমার এরকম আসে, নিচের কোন শ্বেতরক্তকণিকা, নিচের কোন শ্বেতরক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে? মনোসাইট বা নিউট্রোফিল। আবার তোমার নিচের কোন অ্যাগ্রানিউলোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে? অ্যাগ্রানিউলোসাইট বলেছি, মনোসাইট। নিচের কোন গ্রানিউলোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে? নিউট্রোফিল।
তার মানে জিনিসগুলো তোমার সামনেই আছে, তোমার জাস্ট একটু মাথা খাটায় জিনিসটাকে ইমপ্লাই করতে হবে। ঠিক আছে, এই যে সবাই অ্যান্সার করে দিয়েছে শ্বেত রক্তকণিকা, ভেরি গুড। ঠিক আছে, ওকে, আমি কিন্তু ধারাটা দেখাচ্ছি, তুমি যত বেশি ফ্লো তৈরি করতে পারবা, যে কোনো পড়ার মধ্যে যত বেশি ফ্লো তৈরি করবা তোমার উত্তর বের করার ক্ষমতা তত বাড়বে। এই যে ডিপ্লোমাতে আসছে 17-18 সেশনে রক্ত নিয়েই প্রশ্ন এসেছে, নিচের রক্ত কোন ধরনের রূপান্তরিত টিস্যু, ঠিক আছে, রক্ত কোন ধরনের রূপান্তরিত টিস্যু, রক্ত নিয়ে প্রশ্ন এসেছে, বলো 17-18 সেশনে। এটা রিলেভেন্ট না, কিন্তু হচ্ছে এটা রক্ত সম্পর্কিত। ঠিক আছে, এটা কিন্তু রিলেভেন্ট প্রশ্ন না, কিন্তু এটা কি রক্ত সম্পর্কিত, যে কারণে তোমাকে এটা পারতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এটা যেহেতু ডাব্লিউবিসি দেওয়া তাই এটার উত্তর হবে কি শ্বেত রক্তকণিকায়। অর্থাৎ বিগত বছরে আমার শ্বেত রক্তকণিকা রিলেটেড প্রশ্ন এসেছে, পরবর্তী বছরে হয়তোবা শ্বেত রক্তকণিকার কি মূল ভাবটা চলে আসবে, যে এটা কি মনোসাইট, নিউট্রোফিল, নাকি হচ্ছে ইওসিনোফিল, বেজোফিল। ওকে, আচ্ছা, এভাবে যেন প্রশ্ন হয় ইনশাল্লাহ। হ্যাঁ, পিডিএফটা অবশ্যই থাকবে, তোমরা আমাদের যেই বিব্রেনার অ্যাপ আছে, অ্যাপের মধ্যে গেলেই আমাদের ফ্রি সেকশনে খুব ইজিলি এটা অ্যাক্সেস করতে পারবা। ঠিক আছে, এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে যে আপলোড হবে সেখানেও তুমি ডিসক্রিপশনে পাবা। ঠিক আছে, এই যে এটা আমার প্রশ্নটা করা আসলে ভুল হয়ে গিয়েছে, কারণ এটা আমরা সবাই জানি যে কানেকটিভ বাকি আমাদের তরল যোজক কলা। ঠিক আছে, দেহের একমাত্র তরল যোজক কলা হচ্ছে আমাদের রক্ত। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের এটা হচ্ছে 2019-20 সেশনে প্রশ্নটা এসেছে বিএসসিতে, সেটা হচ্ছে যে অক্সিজেন রিক্ত পরিবহন মানে রক্ত পরিবহন করে কোনটি। ঠিক আছে, তাহলে অক্সিজেন রিক্ত রক্ত পরিবহন করে কোনটি, এটার উত্তরটা আমি খুব দ্রুত তোমাদের থেকে চাই, দ্রুত দেখা যাক এটার উত্তরটা কি হয়। এটার উত্তরটা কি হয় আমি একটু দ্রুত দেখতে চাই। প্রথম উত্তর এসেছে ধমনী, পরের উত্তর এসেছে শিরা। দেখা যাক শিরা এবং ধমনীর মধ্যে কে জিততে পারে, শিরা ধমনীর মধ্যে কে জিততে পারবে। এ আসছে, ধমনী আসছে উত্তর, ধমনী ধমনী। দেখা যাক সঠিক উত্তর কি হয়। যেহেতু ইতিমধ্যে আমাদের অধিকাংশ শিক্ষার্থী আমাদের সাথে এখন পর্যন্ত 618 জন যুক্ত আছো, আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত থাকো, ইনশাআল্লাহ খুব ভালো কাজ করতে পারবে। ওকে, সো আমি আসলে খুবই দুঃখিত যারা হচ্ছে ইতিমধ্যে ভেবে নিয়েছো ধমনী, কারণ হচ্ছে তারা একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিস করেছো। যদিও এটা এই যে দেখো আমি একটা স্টার দিয়ে রাখছি, এটা হচ্ছে প্রশ্নটা ছিল যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কোনটি, সো সেটাকে আমি সামান্য চেঞ্জ করে একটু পরিবর্তন করে দিয়েছি। একটা সামান্য চেঞ্জে অপশনের মানে উত্তরই চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে কি বলছি, অক্সিজেন রিক্ত, অক্সিজেন রিক্ত মানে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ না, বা অক্সিজেন বিহীন, বা অক্সিজেন ব্যতীত। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে কি অক্সিজেন ব্যতীত বা হচ্ছে বিহীন। ঠিক আছে, তার মানে কি তুমি যখন এই ধরনের প্রশ্ন সলভ করতে যাবা মুখস্থ উত্তর করা যাবে না। এই ধরনের প্রশ্ন যখন সলভ করবা মুখস্থ উত্তর করা যাবে না। বলছে অক্সিজেন রিক্ত, তার মানে অক্সিজেন ব্যতীত বা অক্সিজেন বিহীন, সেটার উত্তর কি সবাই জানো, শিরা। তার মানে তুমি যদি পরীক্ষার হলে এ ধরনের প্রশ্নও পাও, তোমাকে জাস্ট সাবধান থাকতে হবে এই অর্থে যে তুমি যেন শব্দের অর্থগুলো মিস না করো। আমি একদম সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে তুমি একটা প্রশ্ন 4টা অপশন, তার মানে কি তোমার এখানে 25-25% করে ভাগ হয়ে যায়, কিন্তু প্রশ্নটা 100% সঠিক উত্তরের, ঠিক না? তার মানে তুমি যদি প্রশ্নটা ভালো করে পড়ো তোমার উত্তর করার ক্ষমতা 100% পর্যন্ত বৃদ্ধি পায়। ঠিক আছে, সো প্রশ্নটা ভালো করে পড়তে হবে। তাহলে এটার উত্তর অনেকেই ধমনী দিয়েছো, তাদের জন্য খুবই আন্তরিক দুঃখিত, বাট যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য অনেক বেশি শুভকামনা। ঠিক আছে, তাহলে অক্সিজেন রিক্ত, অক্সিজেন রিক্তর মানে হচ্ছে বিহীন বা ব্যতীত, এটা করে কারা, শিরা। ঠিক আছে, এখন এখানে একটা ঝামেলা হতে পারে, সেই ঝামেলাটা কি, শিরার বদলে তোমার কি থাকতে পারে, শিরার বদলে থাকতে পারে পালমোনারি ধমনী, কারণ আমরা জানি যে আমাদের পালমোনারি ধমনী, আমরা কি জানি যে আমাদের পালমোনারি ধমনী অলওয়েজ কি করে, পালমোনারি ধমনী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, আর আমাদের পালমোনারি শিরা কি করে, পালমোনারি শিরা হচ্ছে আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তার মানে তোমার কাছে 2টা অপশনই থাকতে পারে, যেই অপশনে তুমি হচ্ছে আসে উত্তর করে দিবা। ঠিক আছে, ওকে, ভুল করলে কোনো সমস্যা নাই, ভুল থেকে আমরা শিখব। ওকে, এবং এই যে দেখো আমাদের এই সেম প্রশ্নই ছিল যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এটা আসছিল 19-20 সেশনে, আর 2022-23 সেশনে ডিপ্লোমাতে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে কোনটি। তবে এখানে কিন্তু একটা এক্সট্রা পোর্শন আছে, দেখতে পাচ্ছ একটা এক্সট্রা পোর্শন আছে, সেটা হচ্ছে শিরার সাথে পালমোনারি শিরা, নাকি শিরার সাথে ধমনী, ধমনীর সাথে পালমোনারি ধমনী, নাকি ধমনীর সাথে পালমোনারি শিরা, কোনটা সঠিক উত্তর বলো? তাহলে পালমোনারি ধমনী হবে। আচ্ছা, তো অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে কোনটি, ঠিক আছে, একদম সেম। আমি তোমাকে কিন্তু হচ্ছে সরাসরি কি করলাম, সরাসরি হচ্ছে প্রমাণ সহকারে দেখালাম, এরপরে আশা করি তোমার আসলে মানে দ্বিধা থাকা উচিত না, ঠিক না, দ্বিধা থাকা উচিত না। ঠিক আছে, সো অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে কোনটি, এই যে এটা তো মাত্রই আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং এটা আমি জানি আমার প্রত্যেকটা স্টুডেন্ট পারে, বাট পারলেই হবে না, সেটাকে হচ্ছে সাবধানে উত্তর করতে হবে। ওকে,
ডান। পরবর্তী প্রশ্নে আসো, নেফ্রন কোন তন্ত্রের একক? এটা হচ্ছে আমাদের বিএসসির জন্য বর্জ্য নিষ্কাশন অধ্যায় থেকে। কোন অধ্যায় থেকে? বর্জ্য নিষ্কাশন অধ্যায় থেকে। সো নেফ্রন কোন তন্ত্রের একক দ্রুত বলে দাও। 18-19 সেশনে বিএসসি থেকে প্রশ্নটা এসেছিল এবং আমি আশা করি বেশিরভাগ শিক্ষার্থী এটা পারবে। কেন পারবে? কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা নির্দিষ্ট টপিক সম্পর্কে আলোচনা করি, সেই টপিকের সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সেই তন্ত্রের একক নিয়ে, ঠিক আছে? যেমন আমরা যদি আমাদের বলা যায় যে একদম শুরু করি, আমরা যদি হচ্ছে মস্তিষ্কের ক্ষেত্রে বলি, মস্তিষ্কের একক দিয়ে শুরু করি। আমরা যদি বৃক্কের কথা বলি, বৃক্কের একক নেফ্রন দিয়ে কথা বলি। সো প্রত্যেকটা জিনিসের একক দিয়ে আমরা হচ্ছে শুরু করি, ঠিক আছে? ওকে, তাহলে উত্তরটা কি? রেচনতন্ত্র, ঠিক আছে? আচ্ছা, আমার বিষয় এইটা না, এটা আমরা সবাই পারবো। বিষয় হচ্ছে এই যে ডিপ্লোমাতে 16-17 সেশনে এসেছিল নিচের কোন অঙ্গটি রেচন অঙ্গ নয়। একদম সেম প্যাটার্নের প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের বিএসসির জন্য প্রযোজ্য, আমাদের ডিপ্লোমাদের জন্য প্রযোজ্য। তাহলে কোন অঙ্গটি রেচন অঙ্গ নয়? আমরা যখন বলি, ঠিক আছে, আমরা যখন বলি যে আমাদের নিচের কোন অঙ্গটি রেচন অঙ্গ বা কোন অঙ্গটি রেচন অঙ্গ নয়, এই নয় কথাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এই রেচন অঙ্গের মধ্যে কি কি আছে সেগুলো যদি আমরা জানি, অনেক ইজিলি এটার উত্তর করতে পারবো, ঠিক আছে? ইনশাল্লাহ সোহেল রানা যেহেতু আমাদের ঢাকা নার্সিং কলেজ থেকে বড় ভাই বলে দিয়েছে যে এই ক্লাস থেকে কিন্তু হচ্ছে কমন পাবে, তার মানে আমরা এটা বিশ্বাস করে নিয়েছি, ঠিক কিনা বলো? ঠিক আছে, ওকে। তাহলে এই যে কে যেন হচ্ছে মানে প্রশ্নের ধরে রাখছে। হ্যাঁ, আমি এখানে কি বলে এটার তোমার হচ্ছে নাম্বারিং করি না, নাম্বারিং করি না কি কারণে জানি না, বাট হচ্ছে নাম্বারিং করতে ভালো লাগে না, ঠিক আছে? আচ্ছা, সো এটার উত্তর হচ্ছে রেকটাম। তাহলে তোমার এইটা যেহেতু হচ্ছে 16-17 সেশনে রেকটাম প্রশ্নের উত্তর ছিল, তাহলে এবছর তোমার কি মনে হয় না প্রশ্নটা এরকম হতে পারে যে নিচের কোনটি বৃহদন্তের অংশ, ঠিক আছে? ঠিক আছে, অথবা হচ্ছে নিচের কোনটি পৌষ্টিক নালীর অংশ, যে কোনো কিছু হতে পারে, ঠিক কিনা বলো? ওকে, তার মানে আমাদের শেষ দিকে, ঠিক আছে, সিকাম কোলন মলাশয় শেষ দিকে আমাদের কিন্তু আসতে পারে পায়ু, ঠিক আছে, রেকটাম, যে কোনো কিছু তোমার হচ্ছে প্রশ্নে চলে আসতে পারে। তার মানে তোমাকে জাস্ট সাবধানে সেফলি অপশন অনুযায়ী কাজ করতে হবে। ওকে, ডান। তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো এই যে 2000 এই প্রশ্নটা, অর্থাৎ যে প্রশ্নটা এখন আমরা দেখব, সেই প্রশ্নটা বিএসসিতে এসছে 2022-23-24, মানে 22-23-24-এ এবং 2019-20-এ, এবং একই সাথে ডিপ্লোমাতেও এসেছে 2019-20-এ। তার মানে এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলছিলাম তার একটা সরাসরি মানে একদম হিট করে গিয়েছে এরকম একটা উত্তর হচ্ছে এইটা, যে মানবদেহে মোট কশেরুকা সংখ্যা কোনটি, কয়টি? সেটা আমাদের 23-24-এ এসেছে, 19-20-এ এসেছে এবং ডিপ্লোমাতেও এসেছে 19-20-এ। সো এটার উত্তর কি বলো? হ্যাঁ, ভেরি গুড। সিকাম কোলন মলাশয় এগুলো কার অংশ? বৃহদন্তের অংশ, ঠিক আছে? পায়ু বা রেকটাম এটা কার অংশ? এটা হচ্ছে আমাদের এই যে পৌষ্টিক নালীর অংশ। আচ্ছা, হ্যাঁ, 33টি আর 26টি, যেহেতু আমার এখানে 26টি নাই, তার মানে হচ্ছে আমরা এখানে 26টি আনতে পারবো না। তাহলে আমাদের উত্তর হবে কি? উত্তর হবে 33টি। কতটি? 33টি। এবং আমরা মনে রাখবো যে আমাদের এই 33টা কিন্তু হচ্ছে যখন আমরা পরিণত অবস্থায় না যাই, অর্থাৎ যখন আমরা শিশু বয়স থাকি, যেটা পরিণত অবস্থায় আমাদের 26টিতে পরিণত হয়, ঠিক আছে? 26টিতে, তার মানে আমাদের অপশনে যেটা থাকবে, অপশনে সাধারণত 33টাই দেয়া থাকে। সো অপশনে যদি 33টা থাকে 33টা, 26টা থাকলে 26টা। এখন একজন প্রশ্ন করবে যে 33 থাকলে 33-26 উভয় থাকলে কি করব? উভয় কখনোই দেবে না, ঠিক আছে? উভয় কখনোই কি দিবে না, ঠিক আছে? তাহলে মানবদেহে মোট কশেরুকা সংখ্যা কয়টি? এতটি। এখন তোমাকে যদি এই বছর যদি তোমাকে প্রশ্ন দেয় মানবদেহে পরশুকার সংখ্যা কয়টি, এই বছর যদি তোমাকে প্রশ্ন দেয় মানবদেহে পরশুকার সংখ্যা কয়টি, আমার মনে হয় না তোমার আসলে এই প্রশ্নকর্তার উপরে রাগ করা উচিত। বলো, মানবদেহে পরশুকার সংখ্যা কতটি? এটা দ্রুত অ্যান্সার করে দাও যে মানবদেহের পরশুকার। আমাদের বেশ কয়েকবার প্রশ্ন এসেছে কশেরুকার সংখ্যা, তাহলে এবছর আমার যে পরশুকার সংখ্যা আসবে না সেটা আমি তোমাকে আসলে নিশ্চিতভাবে বলতে পারছি না, কিন্তু এটা বলতে পারছি যে প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। এই যে 24টি, 24টি হচ্ছে আমাদের সঠিক উত্তর। যে পরশুকার সংখ্যা কতটি? পরশুকার সংখ্যা হচ্ছে 24টি। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আসো পরিণত বয়সে 26। হ্যাঁ, পরশুকার সংখ্যা 7। আয় হায়, না না, তোমরা তো একটু ভুল 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 উত্তর করে ফেলেছো। পরশুকার সংখ্যা কিন্তু 7 না, পরশুকার সংখ্যা কিন্তু 24টি। আমাদের দেহের যে কোনো কিছুকে আমরা জোড়ায় জোড়ায় বলি, সো এটাকে আমরা বলি হচ্ছে 12 জোড়া বা হচ্ছে 24টি, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? 12 জোড়া বা 24টি, ঠিক আছে? তো যারা হচ্ছে 7টি বলে ফেলেছো তারা কিন্তু হচ্ছে একটু বিপদে হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের এটার সঠিক উত্তর হচ্ছে কতটি? 24টি বা হচ্ছে 12 জোড়া। ওকে, আচ্ছা,
এখন আসো আমাদের দেহের সবচেয়ে বড় হাড়, ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের ডিপ্লোমাতে যেমন এসেছে, আমাদের কাছাকাছি ধরনের প্রশ্ন আমরা এটা দেখেছি আমাদের ডিপ্লোমা বিএসসিতেও এসেছে। সো একটু বলে ফেলো যে দেহের সবচেয়ে বড় হাড় কোনটি? এটা কি হিউমেরাস, নাকি এটা টিবিয়া, নাকি ফিবুলা, নাকি হচ্ছে ফিমার? এই যে একজন কিন্তু হচ্ছে সরাসরি উত্তর করে দিয়েছে ফিমার। আচ্ছা, তোমরা যারা একটা কাজ করো না যে শুধু ডি লেখো কিংবা হচ্ছে শুধু বি লেখো, আমার মনে হয় কি যে তুমি শুধু ডি বা বি লেখার থেকে যদি উত্তরটা লেখো, যেমন এই প্রশ্নের উত্তরে যারা যারা হচ্ছে ফিমার লেখছো তাদের কিন্তু সবসময় এটা মনে থাকবে যে ভাইয়া এই ক্লাসের মধ্যে দেহের সবচেয়ে বড় হাড় জিজ্ঞেস করেছিল, আমি উত্তর করেছিলাম ফিমার। ঠিক আছে, তো ডি এর থেকে মনে হয় ফিমার উত্তরটা বেশি ভালো। ঠিক আছে, তোমরা একটু ভেবে দেখিও। ওকে, আচ্ছা, ডান। এরপরে আসো আমাদের 23-24 সেশনে আমাদের সমন্বয় অধ্যায় থেকে একটা প্রশ্ন এসেছে, সমন্বয় থেকে। এবং সেই সমন্বয় থেকে প্রশ্নটা কি এসেছে দেখো, যে কোনো কিছুর আবরণী, ওই যে আমরা বললাম যে আমরা কোনো অধ্যায় বা হচ্ছে কোনো একটা কিছুর পড়ার আগে সেই অধ্যায়টার একক, তারপরে হচ্ছে সেই ভিসেরাল অঙ্গটার আবরণী, এই জিনিসগুলো হচ্ছে আমরা খুব গুরুত্ব সহকারে পড়ি। সো সবার প্রথমে হচ্ছে মস্তিষ্কের আবরণীর নাম কি? দেখো, প্লিউরা, পেরিওস্টিয়াম, মেনেঞ্জিস, পেরিকার্ডিয়াম। বলো, তোমার কাছে হচ্ছে আমরা সঠিক উত্তর জানতে চাচ্ছি। আয় হায় আয় হায়, শায়লা মেহনাজ তো একটা বড় ভুল করে ফেলেছে। মস্তিষ্কের আবরণী, মস্তিষ্কের আবরণীকে আমরা হচ্ছে ভুল করতে পারবো না। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে মস্তিষ্কের আবরণী এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এটা না হলে আমরা হচ্ছে বিপদে পড়ে যাব। ঠিক আছে, ওকে। সো মস্তিষ্কের আবরণী কথাটা বলতে গিয়ে হচ্ছে আমার একটু মন খারাপ লাগতেছে, যেহেতু হচ্ছে খুব সম্প্রতি আমাদের একজন তরুণ নেতা, আমাদের হচ্ছে একজন বলা যায় যে প্রদর্শক, আমাদের হাদি ভাই, যেহেতু হচ্ছে সম্প্রতি এই দেখা যাচ্ছে যে তার মস্তিষ্কের আবরণী ভেদ করে, ঠিক আছে, মস্তিষ্কের আবরণী ভেদ করে দুর্বৃত্তদের এই গুলিতে কিন্তু মস্তিষ্কের আবরণী ভেদ করে এবং আমাদের যে মূল স্কাল বা হচ্ছে আমাদের যে করটিকা সেটাকে ভেদ করে গুলিটা বের হয়ে গিয়েছে। সো মস্তিষ্কের আবরণী কিন্তু চেষ্টা করেছে এটাকে আটকানোর জন্য। আবরণীর কাজ কি? তোমার যে কোনো কিছুকে ধরে রাখা বা মানে বাহিরের কোনো আঘাত থেকে রক্ষা করা, কিন্তু সে কিন্তু চেষ্টা করেছে গুলিটাকেই করার, কিন্তু গুলিটা এত বেশি বেগে থাকে যেটা আসলে করা সম্ভব না। কেন চেষ্টা করেছে বললাম, কারণ গুলিটার কিছু ক্ষুদ্রাংশ বা ভগ্নাংশ মস্তিষ্কের মধ্যে পাওয়া গিয়েছে। ঠিক আছে, সো আমরা দোয়া করবো যেন হচ্ছে আমাদের হাদি ভাই অবশ্যই জান্নাতুল ফেরদৌস নসিব হয় এবং আমরা যেন হচ্ছে তার মতো আরও অনেক মানুষ বাংলাদেশে পাই। ঠিক আছে, ওকে। সো আমি একটু আগে জানিয়ে রাখি, আমাদের এই প্লিউরা হচ্ছে ফুসফুসের আবরণী। আমাদের পেরিঅস্টিয়াম, সবসময় বলে রাখি যে পেরি মানে হচ্ছে পার্শ্ব, পেরি মানে কি? পেরি মানে হচ্ছে পার্শ্ব, আর আমাদের এটার সাথে যা থাকবে সেটা হচ্ছে ওই রিলেটেড। তাহলে অস্টিয়াম, অস্টিয়াম কি রিলেটেড? হাড় রিলেটেড। হাড় মানে কি? অস্থি, তার মানে অস্থির আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম। আবার পেরি মানে কি? পার্শ্ব। কার্ডিয়াম বা কার্ডিয়ার রিলেটেড মানে কি? কার্ডিয়া মানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড সংক্রান্ত, তার মানে আমাদের হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? হৃৎপিণ্ডের আবরণীর নামই হচ্ছে আমাদের এই পেরিকার্ডিয়াম। ঠিক আছে, তাহলে বাকি থাকে কে? বাকি থাকে হচ্ছে আমাদের মেনেঞ্জিস। তাহলে সঠিক উত্তর কি? মেনেঞ্জিস। এবং এটা থেকে আরও একটা প্রশ্ন হয় যে মেনেঞ্জিসের মানে মস্তিষ্কের আবরণীর প্রদাহ বা হচ্ছে আমাদের মেনেঞ্জিসের প্রদাহকে কি বলা হয়? মেনেঞ্জাইটিস। ওকে, এগুলো মনে রাখবা। আচ্ছা, এখন আসো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, যে পরবর্তী প্রশ্ন বলার আগে আমরা হচ্ছে আমাদের একটা বড় অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের কিন্তু একটা মানে তোমাদের অনেকের ড্রিম কোর্স, আমাদেরও ড্রিম কোর্স, কারণ হচ্ছে শিওর সাকসেস ব্যাচটা এত সুন্দর হয় এবং এত ফাস্ট হয় যে আমাদের স্টুডেন্টরা আসলে বুঝতে পারে যে তাকে আসলে ঠিক কতটা দ্রুত পড়তে হবে এবং কিভাবে ক্যাপচার করতে হবে। সো তোমরা যারা ইতিমধ্যে আমাদের সাথে বিভিন্ন কোর্সে যুক্ত আছো, যেমন ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার কোর্সে যুক্ত থাকলে তো তোমরা ফ্রি পেয়ে যাবে, তোমাদের এগুলো নিয়ে চিন্তা নেই। বাট যারা হচ্ছে আমাদের সাথে এক্সাম ব্যাচে আসো, তারা যে কাজটা করতে পারো যে আমাদের এই শিওর সাকসেসের সাথে বইগুলো ফ্রি নেওয়ার জন্য তোমরা হচ্ছে যে পেমেন্টটা দেওয়া আছে সেই পেমেন্টটা দিয়ে তোমরা হচ্ছে অনেক ইজিলি এটাই কনভার্ট হতে পারবে। ঠিক আছে, এবং শিওর সাকসেসে তোমরা যদি হচ্ছে নতুন করে যুক্ত হও, তোমরা কিন্তু এক্সাম ব্যাচ ফ্রি পাবে। ঠিক আছে, যার মানে এতদিন যারা যুক্ত হওনি তাদের জন্য একটা বড় সুযোগ। ওকে, আচ্ছা ঠিক আছে, যারা যারা আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাকে আমরা ডিপ্লোমার যে প্রশ্নটা আছে 2019-20 সেশনে এসেছিল সেই প্রশ্নটার উত্তর করতে বলছি। সেটা হচ্ছে মস্তিষ্ক কোন তন্ত্রের অংশ। সো রিলেভেন্ট, কিন্তু প্রশ্নটা কিন্তু একদম রিলেভেন্ট। তোমার মস্তিষ্কের আবরণী আসছে, তার মানে এই বছর যে তোমার মস্তিষ্কের কোন তন্ত্রের অংশ বা মস্তিষ্কের একক কোনটি, এগুলো আসা যে কোনো বিষয় না, এটা তোমার বুঝতে হবে। ঠিক আছে, ওকে। প্রিয়সী মায়াবতী, তোমার হচ্ছে এক্সাম ব্যাচ আসলেও তো সমস্যা নেই, তুমি যদি এক্সাম ব্যাচে থাকো শিওর সাকসেসে খুব ইজিলি তুমি কনভার্ট হয়ে যেতে পারবা। ঠিক আছে, এটা নিয়ে খুব একটা বেশি কষ্ট করতে হবে না। স্নায়ুতন্ত্র, ঠিক আছে, স্নায়ুতন্ত্র, ভেরি গুড। স্নায়ুতন্ত্র তুমি যেই কোর্সেই থাকো না কেন, বায়োলজি তোমাকে আমি বলা যায় যে গুলেই খাওয়াবো, এটা কোনো বিষয় না, কিন্তু শিওর সাকসেসে হলে আমি তোমাকে ক্লাসের মধ্যে গুলে খাওয়াতে পারবো, ক্লাসের মধ্যে গুলে খাওয়ানো বেশি সহজ। ঠিক আছে, স্নায়ুতন্ত্র সঠিক উত্তর। ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন চলে আসো, এইচপিভি টিকা কোন রোগ প্রতিরোধে কার্যকর? দ্রুত বলে দাও যে এইচপিভি, ঠিক আছে, এইচপিভি এই টিকা কোন? এইচপিভি,
ঠিক আছে, এই টিকা কোন রোগ প্রতিরোধে কার্যকর? ঠিক আছে, দ্রুত আমাকে বলতে হবে। হ্যাঁ, এখনো অনেকে উত্তর করছে, আমি একটু পানি খেয়ে আসি, তোমরা হচ্ছে তার মধ্যে এইটার উত্তর করে দাও দ্রুত। ওকে, দেখা যাক। এখন পর্যন্ত সবাই হচ্ছে স্নায়ুতন্ত্রের উত্তর করছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, একদম সঠিক উত্তর, জরায়ু মুখের ক্যান্সার। ঠিক আছে, সো এইটা আমাদের কোন অংশ থেকে আসছে? এটা আমার আসছে কিন্তু হচ্ছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, সো আমাদের এই অংশটা কোত্থেকে আসছে? রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ অংশটা তোমার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। কেননা তুমি এরপর যখন নার্সিংয়ে পরীক্ষা দেওয়ার পরে তুমি যখন হচ্ছে পরবর্তী ফেজে, মানে তুমি নার্সিং পড়ার জন্য যাবে, মূল নার্সিং পড়ার জন্য, তখন তোমাকে কি করতে হবে? রোগ প্রতিরোধ নিয়ে আলোচনা করতে হবে। তার মানে কি, তোমার সেখানে এই জ্ঞানটা থাকতে হবে যে কোনটা কি কাজে লাগে। একটা বিষয় এটার মানে পক্ষে আমি প্রমাণ যদি দেই, সেটা হচ্ছে তোমরা যদি এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো, দেখবা এবছর জিকেতে মানে কার বাপদাদার 14 গোষ্ঠী কি, এগুলো না দিয়ে খুব সহজ কিছু প্রশ্ন দিয়েছে, যেগুলো আমাদের এই হেলথ সেক্টর জনিতই, যেমন রক্তচাপ মাপার যন্ত্র কি, তারপরে হচ্ছে আমাদের আরও বেশ কয়েকটা প্রশ্ন ছিল যেগুলো হচ্ছে আমাদের জিকে হিসেবে দিয়েছে বা আমাদের সাধারণ জ্ঞান হিসেবে দিয়েছে, কিন্তু সেটা হেলথ রিলেটেডই ছিল। তো আমি মনে করি এবছর তোমরা যদি যারা হচ্ছে পড়ছো, তারা শুধুমাত্র হেলথ সেক্টর রিলেটেড যে পড়াটা পড়বা, সেটা শুধুমাত্র বায়োলজি না পড়ে তুমি সাধারণ জ্ঞানের জন্য পড়ো, এটা তোমার জন্য অনেক ভালো হবে। ঠিক আছে, সো জরায়ু মুখের ক্যান্সার, এটা আমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছি। তাহলে এটা আমরা এগিয়ে সামনেতে চলে যাই। যেমন আমাদের 2021-22 সেশনে একটা প্রশ্ন চলে এসেছিল যে গর্ভকালীন সময়ে কোন টিকা নিতে হয়, বলো। গর্ভকালীন সময় কোন টিকা নিতে হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেন? কারণ হচ্ছে আমাদের এটা মানব জীবনের ধারাবাহিকতা থেকে প্রশ্নটা এসেছে, এবং আমরা যদি বলি যে আমাদের এই টিকা সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে, সেগুলো অনেকবার আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখেছি, যে কারণে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো খুব গুরুত্ব সহকারে পারতে হয়। ঠিক আছে, দ্রুত উত্তর করে দাও। আমি হচ্ছে একটু চেক দেই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে কতজন। আমাদের সাথে এই মুহূর্তে 612 জন, প্রায় হচ্ছে আমরা 45 মিনিট ধরে ক্লাস করছি, এবং এত সময় আমাদের এত স্টুডেন্ট আছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। ঠিক আছে, সো শেষ পর্যন্ত আশা করি তোমরা থাকবে। ওকে, এটার উত্তর আসলে আমরা বেশিরভাগ মেয়ে শিক্ষার্থীরাই জানে, এবং তাদের আসলে এটা আগে থেকে নিয়ে রাখা উচিত। এবং বাংলাদেশে যেহেতু এটা খুব স্বল্প মূল্যেই পাওয়া যায়, যে কারণে হচ্ছে, বা হসপিটালে যেহেতু খুব ইজিলি দিয়ে দেয়, যে কারণে হচ্ছে অবশ্যই তোমাদেরকে এটা নিয়ে রাখা বেটার। ঠিক আছে, ওকে, তাহলে এটার উত্তর কি? টিটেনাস। ওকে, আচ্ছা, তাহলে এটা আসছে ডিপ্লোমাতে, আমরা এটা নিয়ে আগাবো। এখন দেখো, এই প্রশ্নটা আমাদের হচ্ছে চলন ও অঙ্গচালনা থেকে এসেছে। কোত্থেকে? চলন ও অঙ্গচালনা থেকে। হ্যাঁ, চলন ও অঙ্গচালনা থেকে। সো এই প্রশ্নটা আমাদের ডিপ্লোমা এবং বিএসসি উভয়ের জন্যই সমান গুরুত্বপূর্ণ। কিভাবে? দেখো, ভ্রূণীয় স্তর মেসোডার্ম হতে নিচের কোনটি তৈরি হয়? ভ্রূণীয় স্তর মেসোডার্ম হতে নিচের কোনটি তৈরি হয়? তোমাদের এখানে একটু আগে পরে হচ্ছে, কোনো সমস্যা নেই, আমি তোমাদের সাথে আসি। হ্যাঁ, দ্রুত বলে দাও। দিয়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। হ্যাঁ, এটা সবার জন্যই দেওয়া প্রয়োজন। ওকে, ভ্রূণীয় মেসোডার্ম হতে, ভ্রূণীয় মেসোডার্ম আমরা জানি যে আমাদের যারা আমরা করডাটা আছি, আমাদের করডাটার ক্ষেত্রে কি হয়? আমাদের করডাটার ক্ষেত্রে, সরি, আমাদের করডাটার ক্ষেত্রে বা আমাদের নিডারিয়া থেকে যতগুলো পর্ব আছে সবাই হচ্ছে ত্রিস্তরী, এবং সেই ত্রিস্তরীর মধ্যে মধ্যবর্তী যে স্তরটা আছে, সেই স্তরটার নাম কি? সেই স্তরটার নাম হচ্ছে আমাদের মেসোডার্ম, বা রাইট। এবং এটা কিন্তু এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার বেশ কাছাকাছি এটা একটা প্রশ্ন। এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার কি একটা বেশ কাছাকাছি প্রশ্ন। এটা অনেকেই ভুল করছো কেন? না 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 না, ভুল তো করা যাবে না, ভুল করা যাবে না। ওকে,
দেখা যাচ্ছে এই প্রশ্নটা অসংখ্য শিক্ষার্থী ভুল করে ফেলেছে, যেটা আসলে খুবই আমরা বুঝতে পারছি না যে কেন এটা আমরা হচ্ছে ভুল কেন করে ফেলেছি। এটার উত্তর দাঁতের ডেন্টিন। এটার উত্তর কি? তোমরা কি মেডিকেলের কথাটা বলার পরে এনামেল কথা বলছো? এনামেলের কথা বলছো মেডিকেলের। এবার মেডিকেলের হচ্ছে দুইটা দাঁত সম্পর্কিত প্রশ্ন আসছিল, এর মধ্যে একটা ছিল পাল্প আর একটা সম্ভবত এনামেল ছিল, বা আর অন্যটাও তো ডেন্টিনই ছিল, যে সিমেন্টের মতো অংশ যেটা, সেটা না। এত বড় ভুল তো করা যাবে না। তোমাকে জানতে হবে যে আমাদের ভ্রূণীয় মেসোডার্ম হতে কোন স্তর তৈরি হয়, সেটার উত্তর কি? আমাদের দাঁতের ডেন্টিন। ঠিক আছে, ভুল করা যাবে না, কারণ হচ্ছে তোমরা যদি হচ্ছে চলন ও অঙ্গচলনার যেই অধ্যায়টা আছে সেই অধ্যায়টা খুললে, সেই অধ্যায়টা তুমি যদি হচ্ছে তোমরা যদি বিএসসি হয়ে থাকো, বিএসসি যদি হয়ে থাকো, বিএসসি সহ আমরা যারা হচ্ছে আমাদের কাছে বিব্রেনের বই আছে তারা তো তাদের কাছে তো অবশ্যই আছে। সো তুমি দেখবা যে এটা খুললে তুমি এটার মধ্যে খুব সুন্দর এরকম 3টা পোর্শনে সবগুলো মানে সবগুলোর বিষয়গুলো দেওয়া আছে, এবং তুমি হয়তো বা অবাক হবা যে আমাদের সময় যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছিল, সেই গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় আমাদের এই সেম প্রশ্নটা এসেছিল, বাট সেটা অন্য একটা উত্তরে। ঠিক আছে, সো উত্তরটা কি আমরা তো জানলাম। এখন দেখো আমাদের ডিপ্লোমাতে কি আসছে, দেখো ডিপ্লোমাতে কি আসছে 24-25 সেশনে, যে চুল ও নখের উৎপত্তি কোনটা থেকে হয়, চুল ও নখের উৎপত্তি। সো এটা আরো সহজ। এটা কি? এটা আরো সহজ। দেখি দ্রুত উত্তর করো এখন পর্যন্ত। হ্যাঁ, নিচের কোনটি সবচেয়ে শক্ত? রাইট, এনামেল। হ্যাঁ, তো ওই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে ফেলেছো। না না না, ভুল করা যাবে না, ভুল করলে হচ্ছে আমরা পিছিয়ে পড়বো। ঠিক আছে, এটা খুব ইজি একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুব ইজি। কেন ইজি বললাম? কারণ তুমি চুল ও নখের অবস্থান যদি চিন্তা করো, চুল ও নখের অবস্থান চিন্তা করতে পারলেই তোমার জন্য এটা সহজ হয়ে যাবে। চুল ও নখের অবস্থান চিন্তা করতে পারলেই তোমার জন্য এটা সহজ হয়ে যাবে। এই যে বলার আগেই তোমরা হচ্ছে উত্তর করে দিয়েছো। অ্যাক্টোডার্ম। অ্যাক্টোডার্ম মানে কি? অ্যাক্টোডার্ম মানে হচ্ছে আমাদের বহির্ভাগ। ঠিক আছে, আমাদের দেহের বহির্ভাগটা হচ্ছে, বা বহি যে স্তরটা আছে সেটা দ্বারা আমরা হচ্ছে অ্যাক্টোডার্ম বুঝাই। অ্যাক্টোডার্ম মানে কি? বহি। এন্ডো মানে হচ্ছে অভ্যন্তরীণ বা মধ্যে, সরি ভেতরে, আর মেসোডার্ম মানে তো মধ্যে। ঠিক আছে, সো আমাদের চুল এবং নখ যেহেতু হচ্ছে বাহিরে থাকে বা বহির্ভাগে থাকে, অবশ্যই কি সেটা অ্যাক্টোডার্ম থেকেই হবে। ভেরি গুড, এবার তোমরা হচ্ছে খুব ভালো একটা কামব্যাক দিয়েছো, তার জন্য হাততালি। ঠিক আছে, তাহলে খুব ভালো একটা কামব্যাক দেওয়ার কারণে পরবর্তী প্রশ্নটা খুব সহজ আছে, যে বংশগতিবিদ্যার জনক। এই প্রশ্নটা আমাদের টোটাল কয়বার এসেছে দেখো? একবার এসেছে, দুইবার এসেছে, এবং সেম প্রশ্নটাই দুইভাবে এসেছে, যে বংশগতিবিদ্যার জনক হলো অথবা জিন তত্ত্বের প্রতিষ্ঠাকে। একই প্রশ্ন, মানে একই উত্তর। ঠিক আছে, একই উত্তর, কিন্তু দুইটা ভিন্নভাবে প্রশ্নের উপস্থাপন হয়েছে। সো বংশগতিবিদ্যার জনক, সো এটা কিভাবে দিতে পারে? এটা কিন্তু তোমাকে জেনেটিক্স হিসেবে দিতে পারে, যে জেনেটিক্সের জনক। ঠিক আছে, এটা তোমাকে কি দিতে পারে? জেনেটিক্সের জনককে। ওকে, বংশগতিবিদ্যা বা হচ্ছে জেনেটিক্সের জনককে মেন্ডেল। ঠিক আছে, তো প্রশ্নটা কিরকম হতে পারে সেটা তোমাকে দেখালাম। এখন এইখানে ইন টোটাল তোমরা বইতে অনেক সময় জিজ্ঞেস করো যে ভাইয়া আসলে জনক তো বিজ্ঞানীদের নাম তো আমরা পড়তে মানা করি, বাট কিছু বিজ্ঞানীর নাম তো পড়তেই হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিজ্ঞানীর নাম হচ্ছে, যেমন আমাদের রক্ত সংবহনতন্ত্রের আবিষ্কারক। ঠিক আছে, এটা আমাদের দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য। রক্ত সংবহনতন্ত্রের, হ্যাঁ, রক্ত সংবহনতন্ত্রের আবিষ্কারক। তারপরে হচ্ছে কোষ বিভাজনের আবিষ্কারক। ঠিক আছে, কোষ বিভাজনের। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে ব্লাড গ্রুপ। এই যে 3টা অংশ আছে না, এই 3টা সবার জন্য প্রযোজ্য। ঠিক আছে, বাকি যেগুলোর কথা বলো, যেমন উদ্ভিদবিদ্যার জনককে আমাদের থিওফ্রাস্টাস, এটা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য না। বা আমাদের যে প্রাণীবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল, এটা কিন্তু দুইজনের জন্য প্রযোজ্য না। বাট রক্ত সংবহনতন্ত্রের ইকে উইলিয়াম হার্ভে প্রযোজ্য। কোষ বিভাজনের আমাদের হচ্ছে আবিষ্কারককে আমাদের কে বলতো? রাইট, উইলিয়াম হার্ভে। তারপরে হচ্ছে ব্লাড গ্রুপ, কার্ল ল্যান্ডস্টেইনার। এই 3টা তোমার হচ্ছে দুইজনের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এই দুইটা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। তাহলে বংশগতিবিদ্যার জনক বা জিনতত্ত্বের প্রতিষ্ঠাতা আমাদের মেন্ডেল সাহেব। আচ্ছা, এরপরে দেখো ডিপ্লোমাতে এই থেকেই আসছে, একটু রিলেভেন্ট প্রশ্ন না। আমরা সাধারণত দেখি যে আমাদের ডিপ্লোমা, সরি, আমাদের জিনতত্ত্ব বিবর্তন থেকে এত গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু প্রতি বছর কেন জানি খুবই কম প্রশ্ন আসে। সো যতই কম প্রশ্ন আসুক না কেন, আমরা হচ্ছে সেটাকে, এই কোষ বিভাজনের রবার্ট হুক না, কোষের জনক বা কোষ আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক, বাট কোষ বিভাজন প্রথম প্রত্যক্ষ করেন আরেকজন। ঠিক আছে, না না না, এটা তো এখন বলতে হবে, যেহেতু কয়েকজন ভুল করে ফেলছো, তার মানে এখন তোমাকে এটা উত্তর করতেই হবে। দ্রুত উত্তর করে দাও যে কোষ বিভাজন, আমাদের কোষ যদি হচ্ছে কোষবিদ্যার জনক, ইনি হচ্ছেন আমাদের রবার্ট হুক, আর আমাদের যে আধুনিক কোষবিদ্যার জনক সেটা হচ্ছেন কে? আমাদের অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ঠিক আছে, তাহলে আমাদের এই যে কোষ বিভাজন, এই যে তহুরা বেগম কিন্তু উত্তর করে দিয়েছে ওয়াল্টার ফ্লেমিং। ভেরি গুড,
খুব সুন্দর। আচ্ছা, মেয়ে সন্তানের সেক্স ক্রোমোজোম কোনটি? যেহেতু এটা আমাদের ডিপ্লোমাতে এসেছে, তার মানে আমরা এটাকে বংশগতি অধ্যায় থেকে পেয়েছি। সো আমরা খুব ইজিলি বলতে পারি যে আমাদের এক্স এক্স এটা থাকলে কি, এটা থাকলে হচ্ছে মেয়ে, ঠিক আছে, এটা থাকলে হচ্ছে মেয়ে, আর যদি এক্স ওয়াই থাকে সেটা হচ্ছে ছেলে। আচ্ছা, এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, হ্যাঁ তাহলে এবছর কি প্রশ্ন আসবে? মনে রাখবা, যেহেতু 2017-18 সেশনে তোমার ক্রোমোজোমের বিন্যাস করেছে, ঠিক আছে, 17-18 সেশনেই যেহেতু ক্রোমোজোমের বিন্যাস জিজ্ঞেস করেছে, এই বছর তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে তোমার বংশগত রোগ সম্পর্কিত, ঠিক আছে, বংশগত রোগ সম্পর্কিত। এখন তুমি বলতে পারো, হ্যাঁ এটার সাথে বংশগত রোগ সম্পর্কের কি উদাহরণ? সেটা হচ্ছে তুমি যদি দেখো যে বংশগত যে রোগ সম্পর্কটা আছে, সেখানে দেখবা যে এটা কি মানে এই সন্তানটা কি আক্রান্ত নাকি আক্রান্ত না, এই টাইপের একটা প্রশ্ন থাকে, ঠিক আছে। সো এই সন্তান আক্রান্ত কি আক্রান্ত না, সেই টাইপ প্রশ্ন কিন্তু তোমার এই বছর থাকতে পারে। সো ভালো করে পড়বা, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো আর বোঝার কোনো উপায় নাই যে আমাদের এটা সঠিক হয়েছে সবার জন্য এক্স এক্স। আচ্ছা, এরপরে দেখো আমাদের নার্সিং এক্সাম ব্যাচ তোমাদের জন্য আছে। সো নার্সিং এক্সাম ব্যাচে আমি এই মুহূর্তে ভর্তি হতে বলবো না, তোমাদেরকে বলবো সরাসরি শিওর সাকসেসে ভর্তি হও। কেন? কারণ তাহলে তো তুমি এক্সাম ব্যাচ ফ্রি পাচ্ছ, ঠিক না? তো এটার জন্য আর কষ্ট করে এটা ভর্তি হওয়ার কি দরকার? তো সরাসরি শিওর সাকসেসে ভর্তি হয়ে যায়, সব কিছু পাবা জাস্ট একদম মিনিমাল উপায়ে, তুমি পরীক্ষার আগ পর্যন্ত সেম সাপোর্ট পাবা এবং চান্স পাওয়ার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখন আসো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায় কোন প্রাণীতে। এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো পড়েছিলাম সেগুলো ছিল হচ্ছে বিগত বছরের প্রশ্ন, এবং সেই বিগত বছরের প্রশ্নের আলোকে আমরা যেটা দেখেছি, বিগত বছরের প্রশ্নের আলোকে আমরা যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে প্রশ্নের আলোকে যে বিগত বছরগুলোতে আমাদের ঠিক কিভাবে প্রশ্ন এসেছিল। এবারে আমরা দেখব যে আমাদের এবছর কি ধরনের প্রশ্ন আসতে পারে, এবছর কি ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এবছর কি ধরনের প্রশ্ন আসতে পারে। সো সবার প্রথম প্রশ্ন, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায় কোন প্রাণীতে, ঠিক আছে। এই যে হ্যাঁ, থ্যালাসেমিয়া, তারপরে হচ্ছে রাতকানা, এই ধরনের প্রশ্নের উত্তরগুলো হচ্ছে এবছর খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, সো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায় কোন প্রাণীতে? শিওর সাকসেস কি 2500? হ্যাঁ, শিওর সাকসেস এই মুহূর্তে 300 জনের জন্য, তোমরা একটু দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ হচ্ছে 300 জনের জন্য আমাদের যে বইটা আছে সেই বইটা খুব ইজিলি আমরা দিতে পারবো, যে কারণে তোমাদের জন্য একটা অফার আমরা কিন্তু এই মুহূর্তে দিয়ে রেখেছি, ঠিক আছে। আয় হ্যাঁ, ইতিমধ্যে আমরা প্রায় 6000 কমেন্টের দ্বার প্রান্তে, আমাদের কিন্তু এখন পর্যন্ত অর্ধেক ক্লাস হয়নি, বেশ ভালো। ওকে, ঠিক আছে, তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায় কোন প্রাণীতে? মনে রাখবা, নার্সিংয়ের জন্য তোমাকে সব থেকে কমন উদাহরণগুলো দেওয়া হবে, ঠিক আছে, এবং পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোর্সে আমরা হচ্ছে এটা দিয়ে দিব, ঠিক আছে, যে কোন উদাহরণগুলো তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ধরো আমার যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এই দ্বিপার্শ্বীয় কথাটা আমাদের করডাটার জন্য সব থেকে বেশি প্রযোজ্য হয়, এবং এবছরও তোমরা দেখেছো যে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার বদলে এখানে ছিল যে আমাদের মানে এই করডাটা সম্পর্কিত একটা প্রশ্ন ছিল ক্লিভেজ সম্পর্কিত, যে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায় কোন পর্বের ক্ষেত্রে, করডাটা উত্তর ছিল। সো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা কিংবা যে কোনো কিছুই হোক না কেন, মানুষের ক্ষেত্রে বা করডাটা পর্বভুক্ত প্রাণীর ক্ষেত্রে এটা কমন, তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তোমরা যদি জানো যে আমাদের এই ফেজার ভাইরা অ্যাসমাতি, ঠিক আছে, এটা কিন্তু বাংলাদেশি একজন বিজ্ঞানীর নামে, ঠিক আছে। সো এই যে ব্যাং, এই ব্যাঙের নাম মানে ব্যাংটা কোন পর্বভুক্ত? অবশ্যই আমাদের করডাটা পর্বভুক্ত, তার মানে এই ব্যাঙের কথা আমরা হচ্ছে আমাদের এটা সঠিক উত্তর হিসেবে জানবো। তার মানে তুমি যদি এইটুকু একটু সামান্য চিন্তা করতে পারো যে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এটা যেহেতু আমাদের করডাটা সম্পর্কিত, অথবা তুমি এখানে কোনটা কোনটা পড়তে পারো, তুমি সব থেকে বেশি পড়তে পারো অবশ্যই করডাটা, করডাটার অনেকগুলো তথ্য আছে। দ্বিতীয়ত তুমি সব থেকে বেশি পড়বা কি, আর্থ্রোপোডা পর্বভুক্ত, কারণ এটা কি, এটা হচ্ছে আমাদের প্রাণী মানে সমগ্র প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব, এবং এটা নিয়ে আমাদের ঘাসফড়িং বেশ মানে বৃহৎ আকারে আমাদের বইয়ে আছে, তার মানে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এবং এটা আসলে ঠিক কিভাবে পড়বা সেটা আমি তোমাকে বুঝিয়ে দিলাম। এখন আসো আমাদের জীবন পাঠ থেকে সেম টাইপের কি প্রশ্ন হতে পারে। আমাদের এটা ছিল কি, এটা ছিল কিন্তু বিএসসির জন্য, ঠিক আছে, বিএসসি রিলেটেড। এবারে এটা হচ্ছে ডিপ্লোমা রিলেটেড। এটা কি রিলেটেড? ডিপ্লোমা রিলেটেড। সো আমাকে একটু বলো যে এই ডিপ্লোমা রিলেটেড এই প্রশ্নটা তুমি যদি না পারো, তোমার জন্য কিন্তু বিষয়টা সমস্যার হয়ে যাবে, ঠিক আছে। এটা কি তোমার জন্য সমস্যার হয়ে যাবে? বলো, প্রাকৃতিক পরিবেশের সাথে, ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞানকে কি বলে? তুমি তোমার জীবনপাঠ অধ্যায়টা খুললেই তুমি পাবা কি, তুমি পাবা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান, দ্বিপদ নামকরণ, এবং সর্বশেষ পাবা হচ্ছে অনেকগুলো মানে বায়োলজিক্যাল নাম। সো এই জিনিসটাকে খুব সুন্দর করে সাজায় গুছায় তোমাদেরকে আমরা দিয়ে দিছি আমাদের বিব্রেইনের বইয়ে। এখন তুমি এখান থেকে উত্তর করবা। বলো দেখি এটার উত্তর কে কে উত্তর করতে পারছে।
ক্লাস শেষ হবে কখন? ক্লাস যেহেতু শুরু হয়েছে ইনশাল্লাহ শেষ হবে, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরলেই আমরা উত্তর শেষ করতে পারবো। ওকে, যারা যারা জানো যে প্রাকৃতিক বা হচ্ছে প্রকৃতি এই জিনিসটার মানেই হচ্ছে ইকোলজি বা হচ্ছে ইকোসিস্টেম, তার মানে তারা অনেক ইজিলি উত্তর করে দিতে পেরেছো ইকোলজি। ঠিক আছে, ইকো মানে হচ্ছে পরিবেশ, লজি মানে হচ্ছে কি আমাদের সম্পর্কিত বিজ্ঞান বা হচ্ছে লজি মানে হচ্ছে জ্ঞান আর কি। হ্যাঁ, সো এটাকে আমরা ওই যে বলি যে জীবন সম্পর্কিত বিজ্ঞান, জীববিজ্ঞান বা বায়োলজি। তো সেই হিসাবে আমরা খুব ইজিলি এটা উত্তর করে ফেলতে পারবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, পরিপাক ও শোষণ কোন কোষতে পাকস্থলীতে HCl তৈরি হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং যারা বিএসসি আছো, এই চারটা থেকে কি কি নিঃসৃত হয় এটা তোমরা মনে করো যে 5000 স্টার। কত হাজার স্টার? 5000 স্টার। এই পাঁচটা থেকে কি কি নিঃসৃত হয়, সরি চারটা থেকে মুখস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ থাকতে হবে, কিচ্ছু করার নাই। ঠিক আছে, বলো। এটার উত্তর বলে দিয়েছে আমাদের রাসেল ভাই, গ। ঠিক আছে, সো এটার উত্তরটা কি? প্যারাইটাল কোষ। কিন্তু তোমাকে এই প্যারাইটালের বদলে আরো একটা অপশন দিতে পারে, সেটা কি বলতো? অক্সেন্টিক সেল। প্যারাইটালের বদলে আরেকটা কি দিতে পারে? অক্সেন্টিক সেল। সো দুইটাই কিন্তু সঠিক উত্তর। তাহলে আমাদের চিফ কোষ থেকে নিঃসৃত হয় কে? চিফ কোষ থেকে নিঃসৃত হয় আমাদের পেপসিনোজেন, আমাদের জি কোষ থেকে নিঃসৃত হয় গ্যাস্ট্রিন হরমোন, আমাদের প্যারাইটাল বা অক্সেন্টিক সেল থেকে নিঃসৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং আমাদের বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন হরমোন। ঠিক আছে, সো এই বিটা কোষ এটা কিন্তু আমাদের অগ্নাশয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের। ওকে, সবকিছু মিলাই ঝিলাই দেওয়া হয়েছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের। ওকে, সো এটা আবার মিলিয়ে ফেলো না। ঠিক আছে, তাহলে প্যারাইটাল কোষ বা অক্সেন্টিক সেল। ঠিক আছে, তাহলে কোন কোষ হতে পাকস্থলী HCl তৈরি হয়? সেটা হচ্ছে প্যারাইটাল বা অক্সেন্টিক সেল। আচ্ছা, এখন দেখো আমাদের খাদ্য পুষ্টি ও পরিপাক থেকে, অর্থাৎ আমাদের ডিপ্লোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে খাদ্য থেকে যকৃতে সঞ্চিত অতিরিক্ত সুগার কি? বলো, অতিরিক্ত সুগারটা কি? ওই যে তখন আমরা গ্লাইকোজেন নিয়ে একটা কথা বলছিলাম, মনে আছে? যে গ্লাইকোজেন নিয়ে যেহেতু গত বছরের প্রশ্নে আমাদের হচ্ছে অপশন ছিল, তাহলে এবছর কিন্তু সেটা রিলেটেড প্রশ্ন হতে পারে। এবং এবছর কিন্তু তোমার সামনেই দেখতে পাচ্ছ সেই প্রশ্নটা চলে আসছে, যে খাদ্য থেকে যকৃতে সঞ্চিত অতিরিক্ত সুগার কি নামে পরিচিত, বা কি হিসাবে তোমার এটা তোমরা জেনে থাকো। বলো, সঠিক উত্তর কি? গ্লাইকোজেন। ঠিক আছে, এবং তোমরা অবশ্যই মাথায় রাখবা যে আগের স্লাইডে আমি যে বিটা কোষের কথা বলছি না, সেই বিটা কোষ থেকে কি নিঃসৃত হয়? ইনসুলিন। এই ইনসুলিনটাই, এই যে ইনসুলিনটা আছে না, এই ইনসুলিনটাই তোমার হচ্ছে এই গ্লাইকোজেনে রূপান্তর করে। দেখছো, তার মানে তোমার জন্য বিব্রেইনার যা কিছু প্রয়োজন, ঠিক আছে, যতভাবে তোমাকে কানেক্টেড করা প্রয়োজন, যতভাবে তোমাকে সহজ করা প্রয়োজন তোমার জন্য করবে। এখন বাকি দায়িত্ব তোমার। বাকি দায়িত্ব কার? বাকি দায়িত্ব তোমার। ঠিক আছে, গ্লাইকোজেন। এই যে, তার মানে তুমি এই সেম জিনিসটা বিএসসির জন্য পড়ে গেছো, তার মানে কি তুমি ডিপ্লোমাতে যদি এই প্রশ্নটা আসে অনেক ইজিলি পেরে যাবা। ঠিক আছে, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন, রক্ত সংবহনতন্ত্র থেকে আমার মোস্ট ফেভারিট অধ্যায়, হৃৎপিণ্ড থেকে নির্গত নালীকে কি বলে? মনে রাখবা আমাদের হৃৎপিণ্ডে টোটাল প্রকোষ্ঠ আছে 4টা। হৃৎপিণ্ডে টোটাল প্রকোষ্ঠ আছে কয়টা? হৃৎপিণ্ডে টোটাল প্রকোষ্ঠ আছে হচ্ছে আমাদের 4টা। এবং এই 4টা প্রকোষ্ঠ এবং এর সাথে থাকে হচ্ছে আমাদের একজন ফুসফুস, যে আমাদের হচ্ছে সব থেকে ফেভারিট বন্ধু। সো সেই ফুসফুস এবং আমাদের এই যে হৃৎপিণ্ড, এদের মধ্যে একটা কানেকশন আছে। ঠিক আছে, সমগ্র দেহ থেকে একটা নির্দিষ্ট নালীর মাধ্যমে রক্ত আমাদের হচ্ছে এখানে আসে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের একটা পালমোনারি কিছুর মাধ্যমে সেটা ফুসফুসে যায়, সেখান থেকে আবার একটা কিছুর মাধ্যমে আসে, আবার আমাদের সমগ্র দেহে ছড়িয়ে যায় আমাদের একটা নির্দিষ্ট শিরার মাধ্যমে, নির্দিষ্ট নালীর মাধ্যমে। সো যাই বলি না কেন, মনে রাখবো যে আমাদের ধমনী সেটা কি হয়, সেটা সবসময় হচ্ছে হৃৎপিণ্ড থেকে বের হয়। ঠিক আছে, আমাদের নির্গত টির্গত এত বাংলা পারি না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বের হয়, হৃৎপিণ্ড থেকে বের হয় বা নির্গত হয় ধমনী। আর হৃৎপিণ্ডে সবসময় প্রবেশ করে, হৃৎপিণ্ডে সবসময় প্রবেশ করে কে? হৃৎপিণ্ডে সবসময় প্রবেশ করে হচ্ছে আমাদের শিরা। ঠিক না? এই একদম সহজ বিষয়। ঠিক আছে, কৌশিক জালিকা না, কৌশিক জালিকা এটা হচ্ছে শিরা এবং ধমনীর মধ্যকার কানেকশন ক্রিয়েট করে। ঠিক আছে, ওর সাথে আমাদের এখানের সম্পর্ক নেই। এই রুমানা ইসলাম, এত বড় ভুল কেন করেছো? ডান বাম কোয়াড্রেট কর্ডেট এটা হচ্ছে যকৃতের প্রকারভেদ, আর এগুলো হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তোমরা যদি বলো, তোমরা যদি চাও যে হ্যাঁ ভাইয়া আপনি হচ্ছে আমাদের জন্য একটা রক্ত সংবহনতন্ত্র ফ্রি ক্লাস নেন, কেননা এই রক্ত সংবহনতন্ত্র এবং পরিপাক এই দুটো ফ্রি ক্লাস নেন, তাহলে হচ্ছে আমি তোমাদের জন্য একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করতে পারি। তোমরা কি চাও যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা টপিক থেকে একদম বিস্তারিত ফ্রি ক্লাস, কনসেপ্ট ভিত্তিক ক্লাস নেওয়া হোক? দেখি, যেহেতু আমাদের সাথে তামিম ভাই লাইভে আছে, সো আমি তোমার এখন থেকেই এখনই তোমাদের জন্য এটা নিয়ে নিলাম। এখন তোমরা যদি চাও তাইলেই হবে, আর যদি না চাও তাইলে তো আমি কিছু করতে পারবো না। ঠিক না? বলো,
একদম বিস্তারিত ব্যাখ্যা আকারে ভিজুয়ালাইজ করে প্রত্যেকটা জিনিসের, এখন এখানে তো আমি কোনোভাবে বক্স দেখে দিয়েছি, সেখানে তোমার হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে যাচ্ছে সেটা সহ দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধমনী, সবাই উত্তর করে দিচ্ছে ধমনী, ভেরি গুড। জি ভাইয়া, জি ভাইয়া, আরও কয়েকটা জি ভাইয়া লাগবে, জি ভাইয়া থাকলে তাইলে হচ্ছে আমরা ক্লাসটা নিতে পারবো। ঠিক আছে, চাই, ওকে, চাই 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 চাই, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এটার ব্যবস্থা করব। ওকে, হেম ভাইয়া, ঠিক আছে, তোমার আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, এত দ্রুত যাচ্ছে, ভালো লাগছে বিষয়টা, তোমরা এখনো আমার সাথে 550 জন যুক্ত আছো, খুব ভালো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এইটা পেয়ে গেলাম। ওকে, ঠিক আছে, যেহেতু অনেকগুলো জিভায় আসছে তাহলে ব্যবস্থা তো করতেই হয়। ঠিক আছে, তোমরা অপেক্ষা করবা, আমি তোমাদের জন্য বেস্ট একটা ক্লাস দিব, এবং সেই ক্লাসের মধ্যে তুমি পরিপাক এবং রক্ত, এখান থেকে যদি 2টা প্রশ্ন আসে, 2টা প্রশ্ন উত্তর করে না আসলে আমার নাম উল্টায় রাখবো, আর যদি হচ্ছে এর বেশি আসে তাহলে তো কথাই নেই। ঠিক আছে, ওকে, বলো, আমাদের জীবে পরিবহন থেকে একটা প্রশ্ন এসেছে যে কোনটির সংক্রমণে বাতজ্বর হয়। তোমরা অনেকেই, আমি অনেকেই দেখেছি, এবং আমিও আমার পড়াশোনার সময় আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে যে আমার রোগ সংক্রান্ত অংশটা, ঠিক আছে, রোগ সংক্রান্ত অংশটা, রোগ সংক্রান্ত অংশটা আমি হচ্ছে স্কিপ করতাম। ঠিক আছে, কিন্তু এই স্কিপটা করা যাবে না, কেননা এখান থেকে তোমার এমন কিছু ছোট ছোট এমসিকিউ থাকতে পারে, সেই এমসিকিউগুলো তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, অনেকগুলা জি ভাইয়া, আমার দেখে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে একজন শিক্ষক হিসেবে এটা অনেক বড় প্রাপ্তি যে ভাইয়ের ক্লাস চাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি প্রিয়া, তোমার কমেন্ট দেখতে পাচ্ছি, বাট কমেন্টগুলো অনেক দ্রুত যাচ্ছে, তো যে কারণে আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না আলাদা করে। ইনশাল্লাহ ঠিক আছে, সো আমরা রোগ সংক্রান্ত অংশটা স্কিপ করি, বাট আর স্কিপ করা যাবে না, কেন, কারণ হচ্ছে এই প্রশ্নটাই সেই মানে বড় একটা আমাদের হচ্ছে এই যে দেখো, ইতিমধ্যে অনেকেই ভুল করে ফেলেছো, অনেকেই ভুল করে ফেলেছো, এবং তোমাদের খুবই সহজ একটা কমন সেন্স ইউজ করে তুমি এটার উত্তর করতে পারতা। ঠিক আছে, দেখো একটা জিনিস লক্ষ্য করো, ঠিক আছে, উত্তরটা বলছি, এইখানে আমাদের প্রোটোজোয়া বলো, ভাইরাস বলো, ফানজাই বলো, প্রত্যেকটা কি কোনো নাম নাই, স্পেসিফিক নাম আছে, নাম নাই, কিন্তু ব্যাকটেরিয়ার কিন্তু নামটা দিয়ে দিছে স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, ব্যাকটেরিয়ার নামটা তোমার হচ্ছে সরাসরি দিয়ে দিয়েছে, এই যে ব্যাকটেরিয়ার নামটা সরাসরি দিয়ে দিয়েছে, এটার মানে বুঝছো যে এই তিনটা তোমার হবে না। ঠিক আছে, এই তিনটা তোমার হবে না, এই কারণেই তোমার এটা নাম দেওয়া হয়নি, বাট স্ট্রেপ্টোকক্কাস এটা যেহেতু নাম দিয়ে দিয়েছে তার মানে এটা হবে। বুঝতে পেরেছো, এইটা হচ্ছে আমাদের ট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই ট্রিক্স, যে আমার এখানে বাকি যে কয়েকজন আছে, প্রোটোজোয়া কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী। ঠিক আছে, মানুষ যেমন বলি না যে মানুষ একটা গোষ্ঠী, প্রোটোজোয়া একটা গোষ্ঠী, কিন্তু ব্যাকটেরিয়া একটা গোষ্ঠীর মধ্যে, সাবিজ যেমন মানুষের মধ্যে একটা নাম, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার মধ্যে একটা নাম। সো এই জিনিসগুলো কিন্তু তোমরা হচ্ছে মানে খুব ইজিলি যদি একটু চিন্তা করতে পারো, যখন যখন প্রশ্ন কমন পড়বে না তখন অবশ্যই, কমন পড়লে আবার এত কাহিনী করতে যেও না। ঠিক আছে, সো কোনটির সংক্রমণে বাতজ্বর বা রিউমাটেড আর্থাইটিস, এটা কিন্তু তোমার প্রশ্ন মানে অধ্যায়ের বা কি বলা যেতে পারে সিলেবাসের বাইরের প্রশ্নটা, সরাসরি সিলেবাসের প্রশ্ন। ঠিক আছে, তাহলে কোনটির সংক্রমণে বাতজ্বর বা রিউমাটেড আর্থাইটিস হয়, সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, জীবদেহের কোথায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন, শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে এসেছে, এবং এখন পর্যন্ত শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে আমাদের মানে বিএসসির জন্য একটা প্রশ্ন আসছে, এবং সেই প্রশ্নটা ছিল খুবই ফালতু একটা প্রশ্ন। সো সেই প্রশ্নটা যদি আমরা স্কিপ করি, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা হচ্ছে এই ধরনের প্রশ্ন পাই। তো এই প্রশ্নটা বলো যে জীবদেহের কোথায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। শাহিন ভাই নিশ্চয়ই কিছু একটা নিয়ে আসতেছে, হ্যাঁ আমরা সবাই হচ্ছে অপেক্ষা করি। হ্যাঁ, আমার মনে হয় শাহিন ভাই হচ্ছে খাবার টাবারের কোনো বিষয় বলবে, যেহেতু হচ্ছে লম্বা সময় খাওয়া দাওয়া না করে আমরা ক্লাস করছি। সো অবশ্যই ভাইয়া যদি কিছু নিয়ে আসে ঘোষণা, সেটা আমাদের মানে খাবার সংক্রান্তই কিছু হবে। ঠিক আছে, ওকে, এবং অবশ্যই বলে রাখি তোমাদের কিন্তু হচ্ছে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, লড়াই করতে হবে, যে কারণে হচ্ছে খাবার দাবারের বিষয়ে খুব বেশি তোমরা কনসার্ন থাকবা, এবং হচ্ছে এই ঠান্ডার মুহূর্ত যেহেতু অবশ্যই সাবধানে থাকতে হবে, সেফ থাকতে হবে, কেননা লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। ঠিক আছে, অ্যালভিওলাস, হ্যাঁ আমি তো ভাবছিলাম তোমরা হচ্ছে একটু এখানে ঝামেলা করবা, বাট কেউ ভুল করে নাই। অ্যালভিওলাস কেন, অ্যালভিওলাস হচ্ছে আমাদের ফুসফুসের কার্যকরী একক, আমাদের কি ফুসফুসের কার্যকরী একক, কার্যকরী একক হওয়ার কারণে
কার্যকরী একক হওয়ার কারণে আমাদের এই ফুসফুস যে সরি অ্যালভিওলাসের মধ্যে আমাদের হচ্ছে কি হয়, এই বিনিময় ঘটে। এবং সেটা যদি আরেকটু আমরা সহজ করে দেখতে চাই যে আমাদের এইটা কি, এটা হচ্ছে আমাদের সেই কৌশিক সরি আমাদের অ্যালভিওলাস, এবং অ্যালভিওলাসের প্রাচীর ঘেঁষে আমাদের কৌশিক জালিকা থাকে। একটা পোর্শন থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড আসে আর একটা পোর্শন থেকে আমাদের অক্সিজেন ফেরত যায়। এই সম্পর্কিত আলোচনা আমরা আমাদের বিস্তারিত শিওর সাকসেস ব্যাচে করবো ইনশাল্লাহ, শ্বসন শাস্ত্রীয় অধ্যায়ে। আশা করি তোমাদের সাথে আমি যুক্ত হতে পারবো। আচ্ছা, গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময় কার জন্য? ডিপ্লোমার জন্য। দেখো, ষড়যন্ত্রের উপরে জিহ্বা আকৃতির ঢাকনাটির নাম কি? ষড়যন্ত্র মানে কি? ষড়যন্ত্র মানে হচ্ছে ল্যারিংস। ঠিক আছে, ষড়যন্ত্র মানে কি? ষড়যন্ত্র মানে হচ্ছে ল্যারিংস। সো বলা হয়েছে যে এই ল্যারিংসের ক্ষেত্রে একটা ঢাকনা আছে। ঠিক আছে, ষড়যন্ত্রের উপরে জিহ্বা আকৃতির একটা ঢাকনা আছে, সেই ঢাকনাটার নাম কি? ঠিক আছে, খাবার না, তাহলে আর কি, খাবার হলে ভালো হতো। ঠিক আছে, পানি পড়া দিতে পারে। হ্যাঁ, ভাইয়ের পানি পড়া নিতে হবে, এবং পানি পড়াই মনে হয় আমার শিওর সাকসেস ব্যাচ, বুঝছো? পানি পড়াটাই হচ্ছে শিওর সাকসেস ব্যাচ। ঠিক আছে, অ্যাপিগ্লটিস, রাইট, অ্যাপিগ্লটিস মনে রাখবা। দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাপিগ্লটিসের বাংলা নাম, অ্যাপিগ্লটিসের বাংলা নাম হচ্ছে উপজিহ্বা, আর আরেকজনের নাম কি? আরেকজনের নাম হচ্ছে উভুলা, উভুলার নাম হচ্ছে আলজিহ্বা। ঠিক আছে, এখন আমাদের অ্যাপিগ্লটিস কি করে? অ্যাপিগ্লটিস হচ্ছে আমাদের অন্ননালীতে খাবার প্রধানে মানে খাবার যেতে বাধা দেয়। অন্ননালী পথে, হেই, অন্ননালী পথে খাবার যেতে কেন বাধা দিবে, সরি, শ্বাসনালী পথে খাবার যেতে বাধা দেয়। কোথায়? শ্বাসনালী, শ্বাসনালী পথে খাবার যেতে বাধা দেয়। আর আমাদের যে আলজিহ্বা আছে, উনি কি করে? উনি হচ্ছে নাসা পথে, ঠিক আছে, নাসা পথে ফেরত যেতে বাধা দেয়। ঠিক আছে, নাসা পথে ফেরত যেতে বাধা দেয়। এই দুজনের এই দুইটা কাজ। ঠিক আছে, সো নিচের কোনটি নাসা পথে মানে খাবার নাসা পথে ব্যাগ যেতে বাধা দেয়? আলজিহ্বা বা উভুলা। আর উপজিহ্বা অ্যাপিগ্লটিসের কাজ কি? শ্বাসনালী পথে খাবার যাওয়া বাধা দেওয়া। ঠিক আছে, ওকে, ডান। পরবর্তী প্রশ্নে চলে আসো। বর্জ্য নিষ্কাশন থেকে কোন রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং হালকা হলুদ হয়? ডিপ্লোমা, বিএসসি, সরাসরি প্রশ্ন দুইটা আছে। ঠিক আছে, বিএসসি প্লাস ডিপ্লোমা উভয়ের জন্য সেম প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, উভয়ের জন্য সেম প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, চকচকে ক্লিয়ার। অসংখ্য ভাই, অসংখ্য, আমাদের 550 জন অসংখ্য শিক্ষার্থী এখানে হচ্ছে পেইড কোর্সের বাইরে যুক্ত আছে, এবং আমার মনে হয় ভাই তাদের জন্যই হচ্ছে কোনো ভালো সুখবর দিবে। ভাই দিলে তাড়াতাড়ি দেন, তারা কিন্তু অনেকেই হচ্ছে ক্ষুধা লাগছে, সো যে কোনো সময় হচ্ছে অজ্ঞান টজ্ঞান হয়ে যেতে পারে। ভালো একটা খবর দিয়ে তাদেরকে উজ্জীবিত করুন। ঠিক আছে, আমরা চাই উজ্জীবিত হওয়া। ঠিক আছে, এই কেরোটিন কি বলছে? আয় হায়, না 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 না, কেরোটিন তো হবেই না, আয় হায়, না না না, এটা অসম্ভব। তুমি মনে রাখবা যে আমাদের বৃক্ক সংক্রান্ত যদি জিনিসপত্র হয় সেখানে দুইটা টার্ম থাকে, একটা হচ্ছে রেনাল আর একটা থাকে ইউরো। ঠিক আছে, ইউরো রিলেটেড কিছু না কিছু থাকে। ঠিক আছে, সো এটার উত্তরটা কি? ইউরোক্রোম, রাইট। এখন এটার উত্তর যে ইউরোক্রোম, এটা কিভাবে বুঝলাম? এই যে দেখো, আমাদের ক্যারোটিন, এই ক্যারোটিন হচ্ছে কমলা বর্ণ, জ্যান্থিন হচ্ছে হলুদ বর্ণ, ক্লোরোফিল হচ্ছে সবুজ বর্ণ, কিন্তু এগুলো তো আমাদের শরীরে থাকা সম্ভব না, ঠিক না? এগুলো হচ্ছে উদ্ভিদের শরীরে থাকে। এগুলো কোথায় থাকে? উদ্ভিদের শরীরে থাকে। এটাই হচ্ছে বেসিক, যে এগুলো থাকে কোথায়? এগুলো থাকছে উদ্ভিদের কোষে। আমাদের জন্য তো এগুলো প্রযোজ্য না। আমাদের জন্য যেটা প্রযোজ্য সেটা হচ্ছে ইউরোক্রোম, এবং এটা যে আসলেই কালার পরিবর্তন করে সেটা হচ্ছে এই ক্রোম দেখে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, যারা যারা হচ্ছে একটু উল্টোপাল্টা অ্যান্সার করেছো তারা আসলে এই বেসিকটুকু মাথায় রাখো, যে এগুলো আমাদের বাকি যে তোমার পিগমেন্টগুলোর কথা বলা আছে, এগুলোকে বলা হয় পিগমেন্ট। সো সেই পিগমেন্টগুলো মূলত উদ্ভিদের জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য শুধু ইউরোক্রোম। ওকে, আচ্ছা, এখন আসো যে রেচন প্রক্রিয়া, অর্থাৎ এটা ডিপ্লোমাদের জন্য, যে কোন খাবার অতিরিক্ত খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়, অর্থাৎ পিএইচ এর মান হ্রাস পায়। ঠিক আছে, পিএইচ এর মান হ্রাস পায়, বলো। ওকে, তোমরা অনেকেই হয়তো বা ভাবছো যে তোমরা যদি হচ্ছে শিওর সাকসেস কোর্সে ভর্তি হও বা এক্সাম ব্যাচ থেকে ট্রান্সফার হও, তোমরা আসলে কি কি পাবে। সবার প্রথমে দেখো, এতক্ষণ ধরে তোমাদেরকে যেই বিষয়টা নিয়ে খুব জোরে সোরে হচ্ছে আমি বলছিলাম, সেই জিনিসটা হচ্ছে একটু যদি দেখো, যে আমাদের বাংলাদেশে তুমি এমন কোনো প্রশ্ন ব্যাংক পাবা না যেখানে তোমার এই বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা মিডওয়াইফারি, বিসিএস, মেডিকেল, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, মানবিক, ঢাকা কলা, সবগুলো তোমার জন্য হচ্ছে দেয়া থাকবে। কেন দেয়া আছে? এই যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হলে কি হয়েছে, আমার শিক্ষার্থীরা তো জানেই প্রশ্ন প্যাটার্ন যেমনই হোক না কেন উত্তর সে করতেই পারবে। আবার হচ্ছে প্র্যাকটিসের জন্য কি আছে? এই যে হোম মডেল টেস্ট,
প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিস করার পরে প্র্যাকটিস করার পরে উত্তর আসবে, উত্তরের সাথে তোমার হচ্ছে ব্যাখ্যা থাকবে। আবার যদি হচ্ছে তোমার মনে হয় যে না আমি একদম সরাসরি পরীক্ষার হলের ফিল নিতে চাই, তোমার জন্য ওএমআর বা প্র্যাকটিস বুক আছে। এবং এটা কিন্তু মূল পরীক্ষার মতো, ঠিক আছে? মূল পরীক্ষায় কিন্তু তোমাকে এরকম করে ছিঁড়তে হবে, ঠিক আছে? এরকম করে তোমাকে এটাকে ছিঁড়তে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবা, ওকে? আচ্ছা, সো এটা গেল। এখন আসো যে কোন খাবার অতিরিক্ত গ্রহণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। হ্যালো, আচ্ছা হ্যাঁ, এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, আচ্ছা আমি যেটা বলছিলাম যে আমাদের ইতিমধ্যে কিন্তু একটা কথা আমাদের হচ্ছে শাহিন ভাইয়া জানিয়ে দিয়েছে যে সে যেন কি একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাইটেড নিউজ দিবে। আবার হচ্ছে আমাদের ক্ষুধা লাগছে, তার উপরে হচ্ছে আমাদের এই যে মাছ সম্পর্কিত, মাছ ভাত মাখন চকলেট এই সম্পর্কিত হচ্ছে বিভিন্ন খাদ্য উপাদান আমাদের সামনে চলে আসছে। তার মানে কি আমাদের জিনিসটা একটু বেশ বেগতিক পর্যায়ে পৌঁছে গেল। যাই হোক, সমস্যা নেই, আমরা হচ্ছে এখন একটা ঘোষণা তোমাদের জন্য দিব, সেই ঘোষণাটা হচ্ছে আমার হাতে আছে। সো তোমরা ঘোষণাটা দেখে কিন্তু বেশ খুশি হয়ে যাবা। কেন? কারণ হচ্ছে হ্যাঁ এখন সাউন্ড আছে, এখন সাউন্ড আছে। ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে। সো আমাদের যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা নিউজ হচ্ছে আমরা নিয়ে এসেছি। সেটা কি বলতো? এই যে দেখো, এই যে আমার হাতে এখন যে জিনিসটা আছে তোমাদের জন্য আগামী একদম 1 2 3 4 5 পুরো 5 দিন তোমাদের জন্য হচ্ছে আমরা অসাধারণ একটা জিনিস নিয়ে আসছি। কি বলতো? প্রথমত আমাদের হচ্ছে আগামী 23 তারিখে, অর্থাৎ আজকে 22 তারিখ, আগামীকালকে 23 তারিখ আমাদের জন্য হচ্ছে আবু সাইদ ইশতিয়াম ভাইয়ের সাধারণ জ্ঞান। তোমরা পাগলের মতো হচ্ছে এই ক্লাসটা করবে আমি জানি। আমাদের শিহাব ভাইয়ার, আমাদের নতুন টিচার বাংলা দ্বিতীয় পত্রের, মানে তোমাদের টিচার, নতুন টিচার মনেই হচ্ছে না, মনে হচ্ছে সে কতদিন ধরে যেন আমাদের সাথে ক্লাস করাচ্ছে। যে কারণে তোমরা অসাধারণ পছন্দ করেছো আমাদের শিহাব ভাইকে। শিহাব ভাইয়া তোমাদের 24 তারিখ বাংলা দ্বিতীয় পত্র। আমাদের সজীব ভাইয়া ইংরেজির বস, তিনি নেবেন হচ্ছেন 25 তারিখে ইংরেজি। আমি তোমাদের সাথে আবার সাধারণ বিজ্ঞান নিব 26 তারিখ, এবং শিহাব ভাইয়া আবার নিবে 27 তারিখ ইনশাল্লাহ। সো তোমাদের সাথে এটা খুব দ্রুতই হচ্ছে ফ্রি ক্লাসটা তোমাদেরকে দেওয়া হবে, এভাবেই তোমাদেরকে বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করে দেওয়া হবে। সো আশা করি তোমরা হচ্ছে এটা খুব মানে সবার সাথে করে তোমরা হচ্ছে ক্লাসটা করবে, ওকে? আচ্ছা ওকে, না 111 না, এরকম কিছুই না, তোমরা হচ্ছে আমাদের সাথে ক্লাস করবা, ওকে? আচ্ছা ঠিক আছে। ও একটা ছোট্ট উত্তর ছিল, সেই উত্তরটা হচ্ছে তোমরা যারা হচ্ছে ইতিমধ্যে আমাদের সাথে আমাদের কোর্সে অর্থাৎ এক্সাম ব্যাচে যুক্ত আছো, তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের এক্সট্রা কোনো ব্যাপার স্যাপার নাই। তারা কি করবে? তারা হচ্ছে যে বইয়ের ব্যাপারটা আছে, এই বইয়ের ব্যাপারটার জন্য তারা কি করবে? শিওর সাকসেসে ভর্তি হলে যেহেতু বইটা আছে, সো বইটা পাওয়ার জন্য একটা এক্সট্রা পেমেন্ট করে দিবে, তার কাছে বইটা চলে যাবে, শেষ। ঠিক আছে? নতুন করে কোথাও ভর্তি হওয়ার কোনো দরকার নাই। আমাদের মূল কথাই হচ্ছে একটা, যে একটা কোর্সে ভর্তি হবা, সব কোর্সে পেয়ে যাবা। জাস্ট বইটার জন্য যে পেমেন্টটা আছে এটা করে দিলেই তোমার হচ্ছে অটোমেটিকভাবে আমাদের শিওর সাকসেস কোর্সে এনরোল হয়ে যাবে, ঠিক আছে? ওকে ডান, তাহলে এটার উত্তর পেয়ে গেছি। পরবর্তী প্রশ্ন চলে আসো, নিচের কোনটি বহি কঙ্কালতন্ত্রের উদাহরণ? খুব ভালো প্রশ্ন, নিচের কোনটি বহি কঙ্কালতন্ত্রের উদাহরণ বলো। হ্যাঁ অবশ্যই ইউটিউবে রেকর্ড থাকবে, কোনো সমস্যা নাই, ইউটিউবে রেকর্ড তো অবশ্যই থাকবে, এবং সেই রেকর্ড দেখেই তোমরা হচ্ছে তোমাদের পড়াশোনা চালিয়ে নিতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? বলো নিচের কোনটি বহি কঙ্কালতন্ত্রের উদাহরণ? খুব ভালো প্রশ্ন। ভাইয়া কখন হবে ক্লাস? রাত 8টায়, প্রতিদিন রাত 8টায়, প্রতিদিন
আগামী 23 থেকে কত তারিখ, 23 তারিখ থেকে 27 তারিখ, ঠিক আছে। ওকে ডান, ঠিক আছে। ও আচ্ছা, কয়টায়, সেটা হচ্ছে 8টায়। ওকে, একটু পরেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেম জায়গায় তুমি এখন যেখানে ক্লাস করছো অভি, সেম জায়গায় তোমার হচ্ছে ক্লাসটা হবে। ওকে আচ্ছা, সো এটার উত্তর আসলে নতুন করে বলার কিছু নাই, দাঁত। এবং এটা দেওয়ার কারণ হচ্ছে এবছর যেহেতু আমাদের মেডিকেলে অনেকগুলো দাঁত চলে আসছে, ঠিক আছে, অনেকগুলো দাঁত চলে আসছে, যে কারণে হচ্ছে এই দাঁত প্রশ্নটাও চলে আসতে পারে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো। নিচের কোনটি পেশি বন্ধনী? এটা তোমাদের ডিপ্লোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে এসছে, যে নিচের কোনটি পেশি বন্ধনী। সো উত্তর করে ফেলো, নিচের কোনটি পেশি বন্ধনী। মনে রাখবা আমাদের দুইটা জিনিস জানতেই হবে, একটা হচ্ছে অস্থির সাথে পেশি, একটা হচ্ছে অস্থির সাথে পেশি, হ্যাঁ, আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে পেশির সাথে পেশি। এই দুটো জিনিস আমাদেরকে জানতেই হবে, ঠিক আছে। অস্থির সাথে পেশি আর পেশির সাথে পেশি, এই দুটো জিনিস আমাদের কি মুখস্থ বা হচ্ছে জানতেই হবে। বলো, অস্থির সাথে পেশি এটা কি হবে? এটা হচ্ছে অনেকেই বলে দিয়েছো, দেখি কি বলা যায়। নিচের কোনটি পেশি বন্ধনী? পেশি বন্ধনী মানে হচ্ছে অস্থির সাথে পেশি কানেক্টেড, এটা বুঝাচ্ছে, ঠিক আছে। টেন্ডন, রাইট, একদম রাইট, টেন্ডন, ঠিক আছে। তাহলে পেশি বন্ধনী কোনটা? টেন্ডন। আর যারা হচ্ছে অস্থি, আমি একটা ছোট্ট ভুল করেছি, সমস্যা নেই, আমি হচ্ছে এখানে লিখতে চেয়েছি অস্থি প্লাস অস্থি, ঠিক আছে। বেশ অনেকক্ষণ ধরে আমরা পড়াশোনা করছি, যে কারণে হয়তো বা একটু আমরা গোলমেলে হয়ে গিয়েছি, কোনো সমস্যা নেই। তাহলে অস্থি প্লাস অস্থি এটা কি? এটা হচ্ছে আমাদের লিগামেন্ট। ওকে, আর আমাদের অস্থির সাথে পেশি যখন বলবো তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের টেন্ডন। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো, সমন্বয় নিয়ন্ত্রণ থেকে আমাদের হচ্ছে একটা প্রশ্ন আসছে যে মানুষের ক্ষুদ্রতম অস্থি কোনটি? ঠিক আছে, এটা আসলে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে হবে না, এটা হচ্ছে আমাদের চলন অঙ্গচালনা থেকে আসছে। বলো, মানুষের ক্ষুদ্রতম অস্থি কোনটি? বলে ফেলো, মানুষের ক্ষুদ্রতম অস্থি কোনটি? হ্যাঁ, ঠিক আছে, টেন্ডন। টেন্ডন, এখন অনেকেই হচ্ছে উত্তর করে ফেলছো, টেন্ডন, ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো। আমরা প্রায় 8,000 কমেন্টের দ্বার প্রান্তে, তার মানে হচ্ছে আমরা আসলে আজকে খুবই ভালো কিছু ক্লাস আমরা হচ্ছে এখানে অংশগ্রহণ করেছি, এবং আমাদের সাথে প্রায় এই মুহূর্তে যুক্ত আছো প্রায় 500 জন, ঠিক আছে, 5 জন কম আছো, ঠিক আছে। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এই তিনজনের মধ্যে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস। ওকে, সব থেকে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস। একটা জিনিস মাথায় রাখবা, যে আমাদের যে অধ্যায়গুলো একটু ক্রিটিক্যাল, যেমন হচ্ছে সমন্বয়, মানব জীবনের ধারাবাহিকতা, এইসব অধ্যায় থেকে তোমরা ওয়ান সেন্টেন্স যে উত্তরগুলো আছে সেগুলো বেশি করে পড়বা। ওয়ান সেন্টেন্স উত্তর, ওয়ান সেন্টেন্স উত্তর মানে বুঝছো, যে যেই উত্তরগুলো তোমার জাস্ট একটা লাইনে আছে, যেমন মানুষের ক্ষুদ্রতম অস্থি কোনটি? স্টেপিস, এর বাইরে আর কোনো কথা নাই, ঠিক আছে। আবার নিচের কোনটি দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, ঠিক আছে, বা নিচের কোনটি হচ্ছে ভারসাম্য রক্ষা রক্ষা করে, এই ধরনের প্রশ্নের উত্তর বেশি করে পড়বা। আচ্ছা, এরপরে আসো, একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয় কোনটির মাধ্যমে? এটা আমাদের যারা হচ্ছে ডিপ্লোমা আছো সেই ডিপ্লোমাদের জন্য প্রযোজ্য, যে একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয় কোনটির মাধ্যমে? বলো, এক কথায় প্রশ্ন, রাইট, কাইন্ড অফ এক কথায় প্রশ্ন। একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয় কোনটির মাধ্যমে? আমাদের সাথে আবার 510 জন হয়ে গিয়েছে, আসা যাওয়ার মধ্যে সবাই আছে, ঠিক আছে। সো এটার উত্তর কি? একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয় কিসের মাধ্যমে? না না, একটু ভালো করে চিন্তা ভাবনা করে বলো। এখানে হচ্ছে মানে তিনটা জিনিস আছে যেটা জাস্ট একটা আমাদের হচ্ছে নিউরন বোঝায়, ঠিক আছে, তিনটা জিনিস আছে যেটা একটা নিউরন বোঝায়, কিন্তু এখানে তো একটা নিউরন থেকে অন্য নিউরনে যাওয়ার কথা বলছে, ঠিক আছে, একটা নিউরন থেকে অন্য নিউরনে যাওয়ার কথা বলেছে, ঠিক আছে। সো একটা নিউরন থেকে অন্য নিউরনে গেলে তো আর সেটা আমাদের একজন হওয়া সম্ভব না। কেন? কারণ একজন ডেনড্রন, কোষ দেহ, তিনটা তো আমাদের একটা নিউরনই তৈরি করছে, তাহলে বাকি থাকে কি? সিনাপস। তার মানে তুমি যদি এরকম প্রশ্নের অপশন কাটিং করার মাধ্যমে উত্তর করতে পারো, সেটা তোমার জন্য বেশ ভালো একটা বিষয় হবে, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবা।
আচ্ছা হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো বা এটা একটু ভুল ধারণায় আছো যে একজন হবে, বাট এটার উত্তর কি সিনাপস। দুইটা নিউরনের মধ্যকার যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাই হচ্ছে সিনাপস, এবং এই সিনাপসের মধ্য থেকে মূলত তোমার হচ্ছে কি উদ্দীপনা পরিবাহিত হয়। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসো, মানব জীবনের ধারাবাহিকতা। আবার একটা মেসোডার্ম থেকে প্রশ্ন চলে আসছে, নিচের কোনটি মেসোডার্ম থেকে তৈরি হয়? আমরা দেখেছি অনেকগুলো প্রশ্ন কিন্তু হচ্ছে আমাদের মেসোডার্ম থেকে এসেছে। সো আরও একটা মেসোডার্ম থেকে প্রশ্ন চলে আসছে যে নিচের কোনটি মেসোডার্ম বা হচ্ছে আমাদের মানে মধ্যবর্তী ত্বক বা মধ্যত্বক থেকে তৈরি হয়। এবং আমরা যেহেতু দেখলাম যে আমাদের বিগত বছরে অনেকবার হচ্ছে এই টাইপের প্রশ্ন এসছে, সো আমরা মেসোডার্ম পড়বো, আমরা হচ্ছে অ্যাক্টোডার্ম পড়বো, তারপরে হচ্ছে আমরা অ্যান্ডোডার্ম পড়বো। ঠিক আছে, অ্যাক্টো অ্যান্ডো। ওকে, সিন্যাপস, এখনো অনেকে সিন্যাপস বলে ফেলেছো। সিন্যাপস, ওকে ওকে, সমস্যা নেই, সিন্যাপস আমরা এগিয়ে গেলাম। এখন হচ্ছে কোনটি মেসোডার্ম থেকে তৈরি হয়? বলে ফেলো বলে ফেলো দ্রুত। কঙ্কালতন্ত্র, ভেরি গুড, কঙ্কালতন্ত্র বা স্কেলিটন সিস্টেম। তোমরা যারা একটা এক্সট্রা কথা বলো, মানে যে আমার সঠিক উত্তর এইটা, এটার সাথে আমি হচ্ছে একটু এক্সট্রা কিছু অ্যাড করি, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, সো তোমরা চেষ্টা করবা যখন কোনো টিচারের প্রশ্নের উত্তর করবা, মানে লাইভ ক্লাসে, তখন চেষ্টা করবা যে তুমি ধরো এখানে বললা যে কঙ্কালতন্ত্র মেসোডার্ম থেকে তৈরি হয়, সো এটার সাথে আরও কয়েকটা যদি জানো মেসোডার্ম থেকে কি কি তৈরি হয়, যেমন একটু আগে তুমি পড়ে আসছো দাঁতের ডেন্টিন, এটাও তুমি অ্যাড করে দিলা। সো এটাতে কি হবে, তোমার হচ্ছে কয়েকবার জিনিসটা মাথার মধ্যে রিভাইজ হবে। ঠিক আছে, সো এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসো, ফুলের কোন অংশ বীজ উৎপাদনকারী? ঠিক আছে, এবং বীজ উৎপাদনকারী এটা বলতে আমরা যারা হচ্ছে মূলত কি বলে, আচ্ছা হ্যাঁ, মানব জীবনের ধারাবাহিকতার সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে আমাদের এই প্রশ্নটা। বলো যে ফুলের কোন অংশ বীজ উৎপাদনকারী? এটা কি গর্ভমুণ্ড, নাকি হচ্ছে এটা বৃন্ত, নাকি পরাগধানী? এখন যে পরাগধানীকে নিয়ে চিন্তা করবে তার পক্ষে তো আসলে এটার উত্তর করা সম্ভব না। কেন? পরাগধানী হচ্ছে পুরুষের, বৃন্তটাও সম্ভব না, কারণ বৃন্ত আমাদের আসলে এই যে ফুলের কোনো অংশ হিসাবে আমরা দেখি না। ঠিক আছে, আমরা দেখি কি ফুলের মূল যে অংশগুলো আছে, গর্ভমুণ্ড, গর্ভাশয় এবং হচ্ছে গর্ভদণ্ড, ঠিক না? সো বাকি থাকে কি, মানে এখন আমাদের যে গর্ভমুণ্ড, সেই গর্ভমুণ্ডে আমার কি হয়, গর্ভমুণ্ডে আমার হচ্ছে জিনিসটা পতিত হয়, কিন্তু আমার গর্ভদণ্ড বেয়ে যখন সেটা আমাদের মূল যে গর্ভাশয়ে যায়, সেই গর্ভাশয়ে যাওয়ার পরে আমাদের যে ডিম্বক আছে, ঠিক আছে, আমাদের যে ডিম্বক আছে, সেই ডিম্বকটাই পরবর্তীতে কিসে পরিণত হয়, বীজে পরিণত হয়। তাহলে সহজ উত্তর কি, গর্ভাশয়। এই তোমরা এটা ভুল করছো কেন? আয় হ্যাঁ, না 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 না, এটা তো ভুল করা যাবে না। নো নো নো, এটা ভুল করা যাবে না, কারণ হচ্ছে গর্ভাশয়ের মধ্যে, গর্ভাশয়ের মধ্যে, গর্ভাশয়, রাইট, গর্ভাশয়, একদম সঠিক। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসো, মস্তিষ্কে প্রাপ্ত ম্যাক্রোফেজের নাম কি? মানবদেহের প্রতিরক্ষা, এই অধ্যায়টা যারা হচ্ছে কম গুরুত্ব দিয়ে পড়বে তাদের জন্য আমি হচ্ছে সমবেদনা জানাচ্ছি। সো মস্তিষ্কে প্রাপ্ত ম্যাক্রোফেজের নাম কি? আমাদের দেহের যতগুলো ম্যাক্রোফেজ আছে, ঠিক আছে, যতগুলো ম্যাক্রোফেজ আছে, যতগুলো আছে প্রত্যেকটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তোমাকে মস্তিষ্কের জানতে হবে, তোমাকে যকৃতের জানতে হবে, তোমার অস্থির জানতে হবে, অস্থিরও কিন্তু ম্যাক্রোফেজ আছে। ঠিক আছে, সো প্রত্যেকটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, বলো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বৃক্কেরও আছে, হ্যাঁ, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যকৃতের, এটা কি যকৃতের। তারপরে হচ্ছে আমাদের ডেনড্রাইট কোষ, এটা কার? এটা হচ্ছে আমাদের বৃক্কের। ওকে, আবার হচ্ছে আমাদের যে অস্থি আছে, অস্থির জন্য কি, আমাদের অস্থির জন্য হচ্ছে অস্টিওক্লাস্ট। ঠিক আছে, সো সেম ভাবে আমাদের মস্তিষ্কে প্রাপ্ত কোনটা, মাইক্রোগ্লিয়া। এটা নিয়ে কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। পরবর্তী প্রশ্নে বলো যে অশ্রু এবং লালায়, এটা হচ্ছে রোগ প্রতিরোধ থেকে, এটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য। তোমরা যারা বিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা যেমন তোমার মানবদেহের প্রতিরক্ষা পড়বা, ঠিক সেম ভাবে রোগ প্রতিরোধও পড়বা। আবার যারা হচ্ছে ডিপ্লোমার প্রস্তুতি নিচ্ছ তারা রোগ প্রতিরোধ তো পড়বাই, তার সাথে প্রতিরক্ষাও পড়বা। বলো অশ্রু ও লালায় কোন এনজাইম থাকে? প্রথম উত্তর লাইপোলাইটিক, দ্বিতীয় প্রোট্রিওলাইটিক, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে লাইসোজাইম, এবং তারপরে হচ্ছে মাইক্রোবিয়াল। সো নামগুলোর মধ্যেই আসলে বোঝা যাচ্ছে যে কোনটা সঠিক উত্তর। সো একটু দেখা যাক তোমরা কি করো। মাইক্রোগ্লিয়া, মাইক্রোগ্লিয়া হচ্ছে আমাদের সঠিক উত্তর, যখন আমরা প্রশ্নটা করছি যে মস্তিষ্কের জন্য কোনটা প্রযোজ্য। ওকে, 8,000 কমেন্ট আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। অনেক দিন পরে আমার হচ্ছে
তোমাদের এই স্বতঃস্ফূর্ত ক্লাসটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা উদ্দীপনা, এবং তোমরা জানো যে আমরা কিন্তু বেশ খুব গুরুত্ব সহকারে তোমাদের জন্য, যেহেতু আমাদের কিন্তু এমন না যে এই কোর্সটা চালাচ্ছি, এই কোর্সটার সাথে অন্য কোর্সটার হচ্ছে কোনো মিল নাই, এই কোর্সটার সাথে মিলে আমাদের প্রত্যেকটা কোর্স হচ্ছে একটার সাথে এমনভাবে কানেক্টেড যে তুমি যদি ফার্স্ট টাইমার কোর্সে থাকো, তুমি এতদিন যা পেয়েছো তার সাথে অন্যান্য জিনিসগুলোও সেমভাবে পাবা। আবার তুমি যদি শিওর সাকসেসে থাকো, এতদিন যে জিনিসগুলো হচ্ছে চলে গিয়েছে সেগুলোর কিছু অংশ তো পাবাই, তার সাথে নতুনগুলো তোমার সাথে যুক্ত হবে। তার মানে তুমি তোমার 100% প্রস্তুতির ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। সো এটার জন্য তো অবশ্যই আমাদের একটা প্রেশার নিতে হয়, সেই প্রেশারটাই হচ্ছে আমরা নেওয়া শুরু করেছি, এবং তারই যে ফলশ্রুতি সেটা আজকে তোমাদের লাইভ ক্লাসে উপস্থিতির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে না, আমরা আসলে ভুল মানুষদের জন্য এটা করছি না, আমরা একদম সঠিক স্বপ্নবাজ মানুষদের জন্যই কাজটা করছি। লাইসোজাইম, ভেরি গুড। অস্ত্র এবং লালা উভয় ক্ষেত্রে আমাদের হচ্ছে লাইসোজাইম এনজাইমটা থাকে, যেটা হচ্ছে আমাদের অনুক্রমণতা তন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, এরপরে আসো, এটা সবার ফেভারিট প্রশ্ন, জীবের বংশগতি বিবর্তন থেকে সার্বজনীন দাতা কোন ব্লাড গ্রুপের ব্যক্তি? এই জিনিসটা দেখার আগে আমি হচ্ছে তোমাদেরকে একটু বলে রাখি যে মনে রাখবা যে আমাদের যখন কোনো একটা অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেন মানে যে গ্রুপের অ্যান্টিজেন, সেই গ্রুপটা আসলে আমার ব্লাড গ্রুপটা বুঝায়। যেমন এ ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে এ, বি ব্লাড গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে বি, ঠিক আছে? আবার এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হয়? এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে হচ্ছে আমাদের এ এবং বি উভয় হচ্ছে এটার অ্যান্টিজেন। আর ও ব্লাড গ্রুপ, ও মানে কি জানো? ও মানে হচ্ছে নাই বা নট, ঠিক আছে? ও মানে হচ্ছে নাই বা নট, এ কারণে এটার কোনো অ্যান্টিজেন নাই। আবার আমাদের প্রত্যেকের যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ কীরকম হয়? প্রতিপক্ষ হয় বিপরীত। তার মানে এ এর প্রতিপক্ষ হচ্ছে বি, বি এর প্রতিপক্ষ হচ্ছে এ। এখন এর প্রতিপক্ষ যদি বি হয়, বি এর প্রতিপক্ষ যদি এ হয়, তাহলে এরা দুজন যখন এক হয়ে যাবে, তাহলে কি তাদের কোনো প্রতিপক্ষ থাকবে? কোনো প্রতিপক্ষ থাকবে না, তার মানে তাদের কোনো অ্যান্টিবডি থাকবে না। আর ও এর ক্ষেত্রে কি হচ্ছে? ও এর ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইজনই যেহেতু এখানে, মানে ওর যেহেতু কিছু নাই, তার মানে কি ওর অ্যান্টিবডি সবাই, তার মানে এ বি উভয় ওর অ্যান্টিবডি। তার মানে কি আমাদের এই যে সার্বজনীন দাতা এমন একজন ব্যক্তি হবে যার আসলে কোনো অ্যান্টিজেন নাই। কেন? কারণ অ্যান্টিজেন না থাকলে সে যদি অন্য ব্লাড গ্রুপকে দিতে যায়, তখন সেই অন্য ব্লাড গ্রুপের যে তোমার অ্যান্টিবডি আছে তারা তাকে জমি দিতে পারবে না। সো এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা তোমরা ইতিমধ্যে অনেকে জানো, তবু আরেকবার রিপিট করলাম যাতে তোমাদের জন্য সহজ হয়। এবং আমরা জানি যে আমাদের সার্বজনীন দাতা হচ্ছে ও, এবং সার্বজনীন গ্রহীতা হচ্ছে এবি। আচ্ছা, এরপর দেখো, আমাদের এটা ডিপ্লোমাদের জন্য প্রযোজ্য। ডিপ্লোমা বললেও আমরা ভুল করব, কারণ ডিপ্লোমা বিএসসি উভয়ের জন্যই হচ্ছে আমরা দেখতে পাই যে ডিএনএ ডাবল হেলিক্সের প্রতি প্যাচে কতটি হাইড্রোজেন বন্ড থাকে। ঠিক আছে, এইতে তোমাদের কিন্তু হচ্ছে সম্ভবত আমি আটকাই দিছি নাকি? সম্ভবত আটকিয়ে দিয়েছি, ঠিক আছে? আমরা জানি যে আমাদের একটা ডিএনএ ডাবল হেলিক্স মানে হচ্ছে দুইটা মানে একটা পূর্ণ ঘূর্ণন। সো এই একটা পূর্ণ ঘূর্ণনে আমরা জানি যে আমাদের এখানে অ্যাডেনিন এর সাথে থায়ামিন থাকে, তারপরে হচ্ছে আমাদের গুয়ানিনের সাথে সাথে সাইটোসিন থাকে, এবং আমরা সবসময় জানি যে আমাদের পিউরিন কারা? পিউরিন হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন এবং পাইরিমিডিন, বা হচ্ছে আমাদের এক রিং বিশিষ্ট হচ্ছে আমাদের সাইটোসিন এবং থায়ামিন। সো অ্যাডেনিন এবং গুয়ানিনের মধ্যে আমাদের হচ্ছে 25টি ইতিমধ্যে উত্তর করে দিয়েছে, তাহলে আর কথা বাড়াবো না। সো আমরা জানি যে আমাদের এখানে টোটাল 10টা নিউক্লিওটাইড থাকে। কয়টা নিউক্লিওটাইড থাকে? 10টি নিউক্লিওটাইড থাকে। 10টি নিউক্লিওটাইড মানে হচ্ছে অ্যাডেনিন থায়ামিনের 5টা, গুয়ানিন সাইটোসিনের 5টা। সো আমাদের 5 × 2 কত? 10, আর 5 × 3 মানে হচ্ছে 15। তাহলে 10 + 15 টোটাল কত হয়? টোটাল হয় হচ্ছে 25। ওকে, তাহলে সঠিক উত্তর কোনটি? 25টি। ওকে, এরপরে আসো, কোষের পানি সাম্যতা বিধান করে কোনটি? আমার মনে হচ্ছে, ঠিক আছে, বুঝছো, গত বছর আমাদের প্রশ্ন ছিল, মানে গত বছর 2024-25 সেশনে আমাদের বিএসসিদের জন্য যে কোষের গঠন থেকে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা ছিল হচ্ছে যে আমাদের কি বলে এটাকে তোমার, মানে কোষের সকল বিক্রিয়া মানে হচ্ছে কার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সো সেই প্রশ্নটার কাছাকাছি প্রশ্ন হচ্ছে এইটা, যে কোষের পানি সাম্যতা বিধান করে কোনটি? ঠিক আছে, সো এটা কিন্তু তোমাকে পারতে হবে। বলো তো, পানি সাম্যতা বিধান করে কোনটি? সাইটোপ্লাজম, রাইট। এটা নিয়ে আমরা আর বেশি কথা বাড়াবো না, কারণ এই সাইটোপ্লাজমের মধ্যেই হচ্ছে আমাদের যাবতীয় যে সংগঠন, সম্যতা বা যা কিছুই বলো না কেন সব কিছু হয়, যে কারণে আমাদের এটা সঠিক উত্তর কি? সাইটোপ্লাজম। এটা নিয়ন্ত্রণও করে, সাম্যতা বিধানও করে, নিয়ন্ত্রণও করে, সাম্যতা বিধানও করে, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসো, যে আমাদের জীবকোষ ও টিস্যু, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এবং যখন আমরা 2024-25 সেশনের আগে অর্থাৎ 2023-24-এ যাব, তখন তুমি একটা প্রশ্ন পাবা যে থাইলাকয়েড দেখা যায় কোন, মানে কোন অঙ্গাণুতে? ঠিক সেম ধরনের প্রশ্ন এইটা, যে ক্রিস্টীয় ম্যাট্রিক্স থাকে কোনটিতে?
বলো ক্রিস্টি এবং ম্যাট্রিক্স এটা থাকে কোনটিতে? ম্যাট্রিক্স অবশ্য সবার মধ্যেই থাকে, ম্যাট্রিক্স মানে হচ্ছে ধাত্র, ঠিক আছে, ম্যাট্রিক্স মানে কি ধাত্র। মূল প্রশ্ন হচ্ছে ক্রিস্টি থাকে কার মধ্যে? নো 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 নো, একজন ভুল করে ফেলেছো, মাইটোকন্ড্রিয়ায়, রাইট, একদম সঠিক। সঠিক উত্তর কি? মাইটোকন্ড্রিয়ায়। আমাদের কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়ায় মূলত আমাদের কি ক্রিস্টি এবং ম্যাট্রিক্স থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায় কোথায়? লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায় কোথায়? বলে ফেলো দ্রুত, লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায় কোথায়? মনে রাখবা যে আমাদের এবছর যেই এই প্রশ্ন এসেছিল আমাদের মেডিকেলের ক্ষেত্রে, সেটা ছিল যে আমরা যখন হচ্ছে একদম প্রাথমিক অবস্থায় আমাদের লোহিত রক্তকণিকা কোথায় হয়, সেটা হচ্ছে কুসুমথলিতে, ঠিক আছে, কুসুমথলি বা হচ্ছে ইয়কস্যাকে, ইয়কস্যাকে। সো এই টাইপের একটা প্রশ্ন, এটা হচ্ছে আমাদের মানে ভ্রূণ অবস্থায়, কোন অবস্থায়? ভ্রূণ অবস্থায়। ভ্রূণ অবস্থায় কত ওজন আমাদের সাথে থাকে? আমাদের যকৃৎ থাকে, আমাদের হচ্ছে অন্যান্য অনেকেই থাকে, প্লীহা থাকে, বাট পরবর্তীতে দেখা যায় তারা আমাদের সাথে বিট্রে করে, ঠিক আছে। সো অস্থিমজ্জা, লোহিত মানে লোহিত রক্তকণিকা লাল অস্থিমজ্জায় হবে, এটাই স্বাভাবিক। লোহিত মানে কি? লাল। সো হবেও কোথায়? লালেই। আচ্ছা, গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায়, এটা হচ্ছে আমাদের কোষ বিভাজন থেকে আমরা হচ্ছে পেয়েছি। সো এটা আসলে কোষ বিভাজনের সাথে যায়। আচ্ছা, এখানে মনে হয় একটু ছোট্ট ভুল হয়েছে আমাদের সৃষ্টিতে, সমস্যা নেই, ঠিক আছে, এর কোনো বিষয় না। আমাদের হচ্ছে যেটা উদ্দেশ্য সেটা তো হচ্ছে আমাদের ঠিক আছে। বলো গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায় কোন ক্ষেত্রে? গ্লাইকোসাইডিক বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন আমরা মনে রাখবো আমাদের পেপটাইড বন্ধন দেখা যায় কোথায় বলো তো? পেপটাইড বন্ধন। আমরা যখন পেপটাইড বলবো সেই পেপটাইড বন্ধনটা আমরা কোথায় দেখবো বলো তো? এটা দেখবো হচ্ছে আমরা অ্যামিনো অ্যাসিডের মধ্যকার, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিডে, অ্যামিনো অ্যাসিডে আমরা দেখবো হচ্ছে পেপটাইড বন্ধন। তাহলে আমাদের গ্লাইকোসাইডিক বন্ধন কোথায় দেখা যাবে? গ্লাইকো, উত্তরটা এখানেই আছে, গ্লাইকোর মধ্যেই হচ্ছে আমাদের উত্তরটা আছে, ঠিক আছে। গ্লাইকো বলার পরে আর আমাদের আসলে খুব একটা বেশি সময় নেওয়া উচিত না, কারণ আমরা জানি গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট, আমাদের এইখানে গ্লাইকোসাইডিক বন্ধনও থাকে কোথায়? কার্বোহাইড্রেটে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। পরবর্তীতে আসো, নিচের কোনটি প্যান্ডেমিক ভাইরাস? এটা বলার আগে আমি তোমাকে একটু ছোট্ট জিনিস ধারণা দিব, সেটা হচ্ছে অ্যাপিডেমিক। আমাদের টোটাল 3টা জিনিস আছে, ঠিক আছে, অ্যাপিডেমিক। সো অ্যাপিডেমিকের ডেমিক মানে কি বলো তো? এই ডেমিক মানে হচ্ছে পিপল বা হচ্ছে মানুষ, তার মানে কোনো কিছু যদি পিপল, ঠিক আছে, তাহলে কি কি আছে? অ্যাপিডেমিক, প্যান্ডেমিক, আরেকটা কি আছে বলো তো? অ্যাপিডেমিক এবং প্যান্ডেমিক, অন্যটার নাম তো আমি এখন ভুলে গিয়েছি। অ্যাপিডেমিক আর হচ্ছে প্যান্ডেমিক, অন্যটার নাম কি বলো তো? অন্যটার নাম কার কার মনে আছে আমাকে একটু দ্রুত বলো, তাহলে হচ্ছে আমি এটা লিখতে পারবো, ঠিক আছে। সো অ্যাপিডেমিকের কথা যদি বলি, অ্যাপিডেমিক হচ্ছে যে একটা নির্দিষ্ট এলাকা, হ্যাঁ, ধরো হচ্ছে সাউথ এশিয়া, সাউথ এশিয়ার মধ্যে যখন কোনো কিছু ছড়িয়ে পড়ে তখন সেটাকে বলা হয় অ্যাপিডেমিক। কিন্তু কোনো কিছু যদি একদম সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে, অর্থাৎ সমগ্র বিশ্বের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্যান্ডেমিক। অর্থাৎ আমার 2 থেকে 4টা মহাদেশের মধ্যে যদি ছড়িয়ে পড়ে তখন সেটা হচ্ছে প্যান্ডেমিক। আর যদি সেটা একটা মহাদেশ বা হচ্ছে একটা নির্দিষ্ট এলাকায় ছড়িয়ে পড়ে, ঠিক আছে, একটা নির্দিষ্ট জায়গায়, যেমন হচ্ছে আমাদের যে কি বলে ওই যে তোমার আরেকটা ছিল না, ইবোলা, ইবোলা ভাইরাসটা কিন্তু হচ্ছে একটা অ্যাপিডেমিক, কিন্তু আমাদের কোভিড-19 কিন্তু হচ্ছে আমাদের কি একটা, হ্যাঁ, এন্ডেমিক, রাইট। তাহলে আমাদের এপির সাথে সবসময় এন্ডো থাকবেই, এটা আমাদের একটা কমন সেন্স, ঠিক আছে। এন্ডো, এন্ডেমিক, সরি, কি লিখি? সো এটা কি? এটা হচ্ছে আরো নির্দিষ্ট, এন্ডেমিক কি আরো নির্দিষ্ট, অর্থাৎ একদম সুনির্দিষ্ট কোনো অঞ্চলে হলে সেটা হচ্ছে এন্ডেমিক। আর সেটা যদি কোনো একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে বিস্তৃত হয়, যেমন হচ্ছে ইবোলা ভাইরাস, সেটা হচ্ছে কি আমাদের কোনো একটা নির্দিষ্ট নদী, এরকম ইবোলা টাইপ একটা নদীর পাশেই হচ্ছে তোমার এটা হয়েছিল, যে কারণে সেটাকে বলা হয় অ্যাপিডেমিক। আর প্যান্ডেমিক কি? প্যান্ডেমিক যেমন হচ্ছে করোনা ভাইরাস সারা বিশ্ব জুড়ে ছিল, এ কারণে সেটা আমাদের প্যান্ডেমিক। আচ্ছা, এরপর দেখো সংক্রমণ ক্ষমতাহীন, এটা ডিপ্লোমাদের জন্য প্রযোজ্য অণুজীব বিদ্যা থেকে, ঠিক আছে, যে সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কি বলে, অর্থাৎ যেই ভাইরাসটা সংক্রমণ ক্ষমতা নেই সেই ভাইরাসটাকে কি বলে? আমরা মাথায় রাখবো যখন আমাদের ভাইরাস অন থাকে, যখন আমাদের ভাইরাস অন থাকে অর্থাৎ ভিরিয়ন, এটা কি? এটা হচ্ছে আমাদের মানে অন করা ভাইরাস, বা যেটাকে আমরা বলতে পারি যে সংক্রমণ ক্ষমতা সংক্রান্ত, সংক্রমণ ক্ষমতা সমৃদ্ধ, সংক্রমণ ক্ষমতা সমৃদ্ধ ভাইরাসকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ভিরিয়ন। তাহলে আমরা যখন সংক্রমণ ক্ষমতা থাকবে না তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। কি বলবো? নিউক্লিও ক্যাপসিড, ঠিক আছে। আচ্ছা, এই দুইটার কথা বলি,
প্রিয়ন্স প্রিয়ন্স শুধুমাত্র প্রাণী দেহে হয়, আর ভিরিয়য়েড শুধুমাত্র উদ্ভিদ দেহে হয়। এই দুইটা মুখস্থ রাখলেই চলবে, ঠিক আছে? প্রিয়ন্স শুধু প্রাণী দেহে, ভিরিয়য়েড শুধু উদ্ভিদ দেহে। আর ভিরিয়ন তো বললামই যে সংক্রমণ ক্ষমতাযুক্ত, আর সংক্রমণ ক্ষমতাহীন হলে নিউক্লিয়ো ক্যাপসিড। আচ্ছা, এবার দেখো ইনসুলিন প্রথম বাজারজাত করা হয় কি নামে? আমাদের ইনসুলিন এটা প্রথম বাজারজাত করা হয় কি নামে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জীব প্রযুক্তি থেকে প্রশ্নটা এসেছে যে ইনসুলিন প্রথমবারের মতো বাজারজাত করা হয় কি নামে, ঠিক আছে? বলে দাও উত্তরটা। দেখা যাক এটার উত্তর কে কি করে, তার উপর নির্ভর করে আমরা আসলে কিভাবে উত্তরটা করব। ভেরি গুড, ওকে, নিউক্লিয়ো ক্যাপসিড, রাইট, ওকে, হিউমিলিন। ওকে, আমরা হচ্ছে প্রথমবারের মতো আমাদের ইলিলিলি কোম্পানি, ঠিক আছে, ইলিলিলি কোম্পানি প্রথমবারের মতো আমাদেরকে ইনসুলিন, যেই হরমোনটা আমাদের আসলে গ্লুকোজ, যেই হরমোনটা আমাদের হচ্ছে গ্লুকোজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই ইলিলিলি কোম্পানি হচ্ছে আমাদের ইনসুলিনটাকে হিউমিলিন নামে প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছিল। ওকে, তারপরে হচ্ছে ইন্টারফেরন তৈরি করা হয় কোনটি থেকে? বলো, ইন্টারফেরন তৈরি করা হয় কোনটি থেকে? এটাও তুমি হচ্ছে খুব সাবধানে উত্তর করিও, ঠিক আছে? এটাও খুব সাবধানে উত্তর করলে তোমার জন্য সুবিধা হবে, যে ইন্টারফেরন তৈরি করা হয় কোনটি থেকে। ইন্টারফেরন তৈরি করা হয় কোনটি থেকে? স্যার ক্লাস শেষ হবে কখন? ক্লাস খুব দ্রুতই শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, তুমি জাস্ট হচ্ছে একটু ধৈর্য ধরো, আমরা হচ্ছে প্রায় কাছাকাছি, প্রায় শেষ দিকে চলে আসি, তোমাকে আর কষ্ট দিব না, প্যারা নাই, তুমি জাস্ট হচ্ছে শেষ পর্যন্ত একটু থাকো, দেখবা যে তোমার জন্য অনেক ভালো হয়েছে, ঠিক আছে? তাহলে ইন্টারফেরন তৈরি করা হয় কোনটি থেকে? দেখা যাক এটার উত্তর কে কি করে। এখনো সবাই হচ্ছে আগেরটার উত্তর করছে, কারণ যেহেতু ফেসবুক একটু ধীরে। ইকোলাই, ইকোলাই তো সঠিক উত্তর হয়নি, তাহলে কোনটা সঠিক উত্তর হবে? ইকোলাইয়ের ক্ষেত্রে তুমি বলতে পারো যে এমন একটা ব্যাকটেরিয়া যেটার মধ্যে হচ্ছে সব থেকে মানে আমরা হচ্ছে প্রথমবারের মতো প্লাজমিড পেয়েছি, বা আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে ইকোলাই সব থেকে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? এতগুলো ভুল করছে কেন? এই যে আসমাউল হুসনা কিন্তু একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছে, ইস্ট, ঠিক আছে? তাহলে আমাদের ইন্টারফেরন তৈরি করা হয় কোনটি থেকে? ইস্ট থেকে। কোনটি থেকে? ইস্ট থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে? এটা হচ্ছে একটা সর্বসাধারণের প্রশ্ন, যে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে। হ্যাঁ, সো এটার অপশন অনেকগুলো ভালো, আমি জানি না, বিব্রেইনার জানে, সরকার জানে, bnmc.gov.notice দিলে সবাই জানবো, ঠিক আছে? সো সর্বসাধারণের প্রশ্ন হিসাবে আমরা আসলে কোনটা বলতে পারি বলো? এই আগেরটার এতজন ভুল করছো কেন? ইস্ট হবে। ইন্টারফেরন তৈরি করা হয় কোনটি থেকে? ইস্ট থেকে, ঠিক আছে? ধন্যবাদ আরিনা। বলো এটার উত্তর কি হবে? মনে রাখবা, আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে এরা তিনজন আর কেউ জানে না, ঠিক আছে? এরা তিনজন আর কেউ জানে না, শুধুমাত্র যখন আমাদের বিএনএমসি থেকে নোটিশ দিবে তখনই আমরা সবাই জানতে পারবো, এর আগে আমরা কেউ জানতে পারবো না, ঠিক আছে? ওকে, দ্বিতীয় প্রশ্নে চলে আসো, যে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার কি দিয়েছে? মনে রাখবা যে এখন পর্যন্ত আমাদের মানে বলবো না হ্যাঁ, তবে 24-25 সেশনের সহ আগের সব সেশনেরই দিয়েছে, কিন্তু 25-26 সেশনের এখনো দেয়নি, ঠিক আছে? কখন জানবো? bnmc.gov.bd এটা নোটিশ দিলে জানবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি একজন শিক্ষার্থী, এই মুহূর্তে আমার কি ধরনের প্যানিক করা উচিত? দেখো, যেদিন পরীক্ষা হবে সবার জন্যই হবে, সেজন্য করব না। বিব্রেনের সাথে আছে, প্যানিক করার হলে সেটা ভাইয়েরা করবে। এক্সাম ব্যাচ থাকতে বা শিওর সাকসেস ব্যাচ থাকতে কিসের প্যানিক করবো? হ্যাঁ, তিনটাই সঠিক। কি? তিনটাই সঠিক, ঠিক আছে? তিনটাই সঠিক, ওকে? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো, যে চান্স পেতে কি লাগবে, ঠিক আছে? তোমাদের সব থেকে মানে আমরা যদি হচ্ছে পরীক্ষায় আসার জন্য 5000 স্টারের একটা এমসিকিউ দেই, তাহলে এটা হবে 50,000 স্টারের একটা এমসিকিউ, যেটা তোমরা সবাই জিজ্ঞেস করো। বলো সেটা কি? যে প্রচুর পরিশ্রম লাগবে, প্রচুর ধৈর্য চেষ্টা লাগবে, ভাগ্য, দোয়া এবং রিজিক থাকবে। তোমার এবছর যে ছেলেটা প্রথম হয়েছে, ঠিক আছে, এবছর যে ছেলেটা প্রথম হয়েছে সেই ছেলেটা কি করছে বলো তো? সেই ছেলেটা হচ্ছে এরকম কথা ছিল এরকম, যে ওর হচ্ছে মানে ওই শান্ত ছেলেটার নাম, সো ও বললো যে ও মানে হচ্ছে ওর বাসা থেকে, ও তো ঢাকা থেকে পড়ছে, সো ওর গ্রাম থেকে একটা ছেলে বা কেউ বলছে যে তোর জন্য তোর মা হচ্ছে প্রতিদিন নামাজ পড়ে দোয়া করে, সো আশা করি তুই পারবি। সো এই জিনিসটা ওকে যেই পুশটা দিছে, এই পুশটা কিন্তু ওকে মানে অন্য কেউ দিতে পারতো না, ঠিক না? সো আল্লাহ এভাবেই তোমাকে সাহায্য করবে। সো উপরের সবগুলোই তোমার লাগবে, পরিশ্রম তোমার কাছে, প্রচুর ধৈর্য এবং চেষ্টা এটার সহযোগিতা করবে বিব্রেইনার, কিন্তু ভাগ্য, দোয়া, রিজিক এই তিনটার দায়িত্বে আমরা কেউ নাই, তুমিও নাই। বাট তুমি যদি ভালো কাজ করো, তুমি যদি তোমার নিজের জায়গায় সৎ থাকো,
ইনশাল্লাহ তুমি চান্স পাবা। মনে রাখবা, নিজের জায়গায় সৎ না থাকলে কোনো কিছু অর্জন করা সম্ভব না। তুমি অসৎ উপায়ে যদি 1টা টাকা অর্জন করো, সেই 1টা টাকার বিপরীতে তোমার 1000 টাকা অনেক ইজিলি চলে যাবে। তুমি একটা যদি খারাপ কাজ করো, এর বিপরীতে তোমার অনেক ভালো জিনিসপত্র অনেক ইজিলি চলে যাবে, সেটা আসলে তুমি শুনতেও পারবা না, বুঝতেও পারবা না। সো উপরের সবগুলো সঠিক উত্তর। এবং সর্বশেষ ক্লাস শেষে কি করব, এই যে আমি বললাম যে দোয়ার কথা, ঠিক আছে? তোমরা যারা আমাদের সাথে পেইড ব্যাচে থাকো তারা অনেক সময় জিজ্ঞেস করো, ভাই আমি যদি হচ্ছে মানে আমার নোটটা দিয়ে দেই, সো সেই নোটটা দেখে তো আরেকজন হচ্ছে উপকৃত হবে, সো এটা তো আমার জন্য ভালো হলো না, সে তো ভালো জাস্টিস হলো না। কিন্তু জাস্টিসের থেকে মনে রাখবা, জাস্টিস এক জিনিস, ইনসাফ এক জিনিস, দোয়া আর এক জিনিস, মানে সহযোগিতা আর এক জিনিস, ঠিক আছে? জাস্টিস হলো তুমি যখন তোমার প্রতি কোনো অবিচার হয় তখন তুমি যেটা চাও সেটা জাস্টিস। ইনসাফ হলো তোমার থেকে যে কেউ যদি মানে পাওয়ার থাকে, সেই জিনিসটা যদি তুমি তাকে দাও, সেটা হচ্ছে ইনসাফ। আর সর্বশেষ হচ্ছে দোয়া। দোয়ার জন্য পৃথিবীর কোনো কিছুর কোনো মানে বলা যায় যে এই মানে বাধ্যবাধকতা নাই, তুমি কাউকে সাহায্য করলেই সে তোমাকে দোয়া করবে, এটাই হচ্ছে নিয়ম। সো তুমি যদি 2টা লাইন লিখে আরেকজন শিক্ষার্থীকে সামান্য সহযোগিতা করতে পারো, সেটা তোমার জন্য একটা বড় দোয়া হিসেবে আসবে, এবং এটার জন্য তোমার রিজিক কমবে না, তোমার হচ্ছে কি অবশ্যই তোমার সিটটা যদি কনফার্ম থাকে সেটা নড়বে না, ঠিক আছে? সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো মনে রাখবা যে এখন তোমার ক্লাস শেষে কাজ হচ্ছে নোট করে আরও একবার পড়বা, এবং সেটা অবশ্যই ফেসবুকে বা আমাদের গ্রুপে সাবমিট করবা, ঠিক আছে? এবং প্রায় হচ্ছে আমরা 1 ঘন্টা 40 মিনিটে আমরা প্রায় 52টা এমসিকিউ সলভ করেছি, এবং সেই 52টা এমসিকিউ আমাদের কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে আমি জানি না, এটা তোমরাই জানো, কারণ হচ্ছে এতক্ষণ ধরে আমি ক্লাস শুরুর আগ পর্যন্ত জানতাম, এখন তোমরা জানো। সো এটা তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে অবশ্যই ফেসবুকে হচ্ছে একটা ছোট্ট খাট্টো, ঠিক আছে? ফেসবুক অনেক সময় আমাদের কাজে ভালো কাজে লাগে। এটা হচ্ছে বিব্রেইনার যে নার্সিংয়ের গ্রুপটা আছে, সেই নার্সিং গ্রুপে তুমি হচ্ছে খুব সুন্দর করে লিখে দিবা যে ক্লাসটা আসলে কেমন ছিল এবং ক্লাসের কন্টেন্ট কেমন ছিল, ঠিক আছে? আমাদের কিন্তু আজকের ক্লাসের কন্টেন্ট এভারেজ কোনো কন্টেন্ট ছিল না, বেশ গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস ছিল, যে কারণে হচ্ছে একটু গুরুত্ব সহকারেই তোমরা হচ্ছে এটা দেখিও, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি হচ্ছে তোমাদের জ্ঞাতার্থে আরও একবার একটু লিখে দিচ্ছি যে আমাদের আসলে পরীক্ষাটা কবে কবে হবে, সরি এক্সামটা কবে হবে, এই কি বলি মানে ক্লাসগুলো কবে হবে। সো মনে রাখবা, আমাদের 23 তারিখে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের হবে, অর্থাৎ জিকে ক্লাসটা নিবেন আমাদের হচ্ছেন ইশতিয়াম ভাইয়া। তারপরে হচ্ছে 24 তারিখে ঠিকই 12 মানে ডিসেম্বর মাসের এদিন ক্লাসটা নিবেন হচ্ছেন আমাদের মানে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, এটা নিবেন হচ্ছেন আমাদের শিহাব ভাইয়া। এবং এরপরে আমাদের 25 তারিখে নিবেন কে, 25 তারিখে নিবেন হচ্ছেন আমাদের সজীব ভাইয়া। কি নিবেন? ইংরেজি নিবেন, ঠিক আছে? ইংরেজি। এরপরে আরও আছে, ঠিক আছে, এটা এখানে লিখি, সেটা হচ্ছে আমাদের 26 তারিখে আবার আমি তোমাদের সাথে দেখা দিব, অর্থাৎ আমার সেদিন হবে জেনারেল সায়েন্স। কি হবে? জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞান। এবং সর্বশেষ 27 তারিখ বা 27/12 সেদিন হবে কি? সেদিন হবে বাংলা প্রথম পত্র, ঠিক আছে? সো দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলো, এবং মনে রাখবা যে আমাদের কিন্তু হচ্ছে এই কয়টা ক্লাস তোমার জন্য হচ্ছে মনে করো জীবন পরিবর্তনকারী হতে পারে, ঠিক আছে? কি হতে পারে? জীবন পরিবর্তনকারী হতে পারে। সো এই কারণে স্ক্রিনশট আশা করি তোমরা হচ্ছে নিয়ে ফেলেছো। ধন্যবাদ সাদিয়া ইয়াসমিন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, থ্যাংক ইউ রিফাত হাসান, থ্যাংক ইউ ফাতেমা ইসলাম, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। যে কথাটা বললাম যে একটু কষ্ট করে ফেসবুক আমাদের যে বিব্রেইনার নার্সিং আছে সেখানে অবশ্যই নোটটা সাবমিট করবা এবং লিখে দিও যে ক্লাসটা কেমন হয়েছে, ঠিক আছে? এটাই আসলে আমার এতক্ষণ ধরে কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় ক্লাসটা নেওয়ার মূল হচ্ছে এইটা, কেমন হয়েছে, ঠিক আছে? ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে জানার। ওকে, ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে 26 তারিখ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।